আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফ্রি ক্লাস। আজকে আমরা প্রোগ্রেসিভ ব্যাচের একদম বলতে পারো যে ওভারভিউ একটা ক্লাস দেখবো আর কি, হুইচ ইজ মানে কোনো আসলে সিরিয়াল ওয়াইজ কোনো ক্লাস আসলে না, যেহেতু তোমরা বুঝতে পারছো যে ফ্রি ক্লাস ইন্টারমিডিয়েটে একটু নতুন নতুন যে কন্টেন্ট থাকে যেগুলো আসলে 9-10 থেকে কিছুটা ডিফারেন্ট, সেই টপিক নিয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাস করব। তো সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে ক্লাস শুরু করছি। আজকের ফ্রি ক্লাস হিসেবে আমি টপিক চুজ করেছি হচ্ছে নিউটন অ্যান্ড মেকানিক্স। তো নিউটন অ্যান্ড মেকানিক্সের কিছু টপিক যেগুলো আসলে হয়তো তোমরা এসএসসিতেও পড়ছো, কিন্তু এসএসসিতে কিছু লিমিটেড কনসেপ্ট তোমাদের ছিল, যে কনসেপ্টগুলোকে অ্যাকচুয়ালি আমাদের ভালো করে শেখা দরকার বা অ্যাপ্লিকেশনগুলো আরও একটু ব্রড স্কেলে আমাদের জানা দরকার। তো সেই টপিকগুলো আজকে আমরা নিউটন অ্যান্ড মেকানিক্সে দেখতে যাচ্ছি। তো তোমাদের সাথে আছি তোমাদের আলিফ ভাইয়া। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আমাদের নিউটনস সেকেন্ড ল অফ মোশন দিয়ে আমি শুরু করছি। যখন আমরা একাডেমিক ক্লাসগুলো নেই তখন কিন্তু একদম ফার্স্ট ল থেকে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি, বাট ফ্রি ক্লাস হিসেবে সেকেন্ড ল অফ মোশনটা আমি পড়াচ্ছি সো দ্যাট এটার অ্যাপ্লিকেশনগুলো আজকের ক্লাসে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো সেকেন্ড ল অফ মোশনটা 9-10-এও আমাদের ছিল। তো যদি একটু সবাই পড়ে নেই যে 9-10-এ আসলে কী পড়ছিলাম, দেখি একটু মিল আছে কিনা। যে দ্য রেট চেঞ্জ অফ মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স। কী বলছে? দ্য রেট চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড টু দ্য অবজেক্ট। তো এই দুটা পার্টকে যদি আমরা একটু এখানে ভেঙে ভেঙে যদি চিন্তা করি, তাহলে খেয়াল করো রেট চেঞ্জ অফ মোমেন্টাম এটা আসলে কি। রেট চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা বোঝাই হচ্ছে রেট চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা কিভাবে বুঝাই, যখন তুমি দেখবা যেখানে রেট ওয়ার্ডটা আছে তখনই মনে রাখবা সেটাকে টাইমের রেসপেক্টে ক্যালকুলেট করা হয়। সো টাইমের রেসপেক্টে তাকে একটা তার চেঞ্জ তুমি ক্যালকুলেট করবা। এখানে দেখো চেঞ্জ অফ মোমেন্টাম বলছে, আর যে কোনো কিছু চেঞ্জ কিন্তু আমরা এরকম ডেল্টা সাইন দিয়ে লিখি। তাহলে মোমেন্টামকে আমরা কী দ্বারা ডিনোট করি? পি দ্বারা। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কী হবে? ডেল্টা পি। আর যেহেতু সেখানে রেট বলছে তাহলে কী করতে হবে? তাকে টাইম ডিফারেন্সের রেসপেক্টে চেক করতে হবে। আচ্ছা, তাহলে রেট চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে আমার ডেল্টা পি বাই ভি। এখন যেহেতু তোমরা হচ্ছে মাত্র 9-10 থেকে একাডেমিকে আসতেছো, সেহেতু এটার ডিফারেন্সিয়েটিভ যে ফর্মটা আছে বা ডেরিভেটিভ যে ফর্মটা আছে সেখানে আজকে আমরা যাচ্ছি না, আমরা এটাকে সিম্পল রাখতেছি। ডেল্টা পিকে আসলে আমরা কিভাবে লিখতে পারি সেটা একটু বুঝাই। দেখো, আমরা জানি যে মোমেন্টাম পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, তাই না? প্রোডাক্ট বিটুইন ম্যাস অ্যান্ড ভেলোসিটি। সো এখন তোমার এই মোমেন্টামটা আসলে কখন চেঞ্জ হবে? যখন তোমার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে ডেল্টা ভি হবে, তখন কারেসপন্ডিং মোমেন্টামটা কিন্তু তোমার কি হয়ে যাবে বলো তো? চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডেল্টা পিকে আমি লিখতে পারি এম ইন্টু ডেল্টা ভি। কি লিখতে পারি বলো? এম ইন্টু ডেল্টা ভি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা যেটা আমরা ধরে নিছি এখানে, সেটা হচ্ছে আমাদের যে মাস যেটা আছে বা ম্যাস যেটা আছে সেটা অ্যাকচুয়ালি এখানে কি বলতো? কনস্ট্যান্ট ধরে নিছি। বাট যখন তোমরা হচ্ছে ফুল স্কেলে একাডেমিক ক্লাস করবা তখন তোমরা দেখবা যে আর একটা কেস থাকবে যেখানে আসলে ম্যাসটা কনস্ট্যান্ট থাকবে না। যাই হোক, তাহলে রেট চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা এভাবে লিখতে পারি। তোরা বলছে যে এটা অ্যাকচুয়ালি কার প্রপোর্শনাল, দেখো তো এটা অ্যাকচুয়ালি ফোর্সের প্রপোর্শনাল। তাহলে আমি বলতে পারবো যে আমার যে ফোর্সটা আছে সেটা অ্যাকচুয়ালি কার প্রপোর্শনাল আসতেছে? সেটা আসলে এম ডেল্টা ভি বাই টি এর প্রপোর্শনাল আসতেছে। এখন দেখো আমরা কি করতে পারি। আমরা কিন্তু একটা ইকুয়েশন জেনে আসছি 9-10 থেকেই। সেটা আসলে কেমন? সেটা আসলে অ্যাক্সেলারেশনের ইকুয়েশন ছিল, যে অ্যাক্সেলারেশন হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি, তাই না? ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে এইখানে যে ডেল্টা ভি বাই ডেল্টা টি এর পার্টটা আছে এটাকে সরাই দিয়ে আমি কি লিখতে পারি? এটাকে সরাই দিয়ে আমি লিখতে পারি হচ্ছে এ। সো আমি এখান থেকে রাইট ডাউন করতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু এম ইন্টু এ। এখন এই প্রপোর্শনাল যে সাইনটা আছে, যদি তুমি এটাকে উঠাইতে চাও তোমাকে ডেফিনেটলি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট এখানে নিয়ে আসতে হবে। প্রপোর্শনাল সাইন উঠাইতে গেলে একটা কনস্ট্যান্ট সবসময় তোমাকে নিয়ে আসতে হবে। সো সাইনটাকে যদি আমি উঠাই দিই, প্রপোর্শনাল কনস্ট্যান্ট হচ্ছে আমি লিখলাম কে, আর এখানে রিমেইনিং পার্টটা আছে হচ্ছে আমাদের এম এ, তাই তো? তাহলে আমাদের এতটুকু হচ্ছে ধরো একটা এক্সপ্রেশন আসলো। এই এক্সপ্রেশনে আমি নাম্বার দিলাম ইকুয়েশন নাম্বার 1 বা এক্সপ্রেশন নাম্বার 1। এখন যদি আমরা এই প্রত্যেকটার ভ্যালু এসআই ইউনিটে বসাই, তাইলে এখান থেকে আমি কে এর একটা ভ্যালু পাবো। কেমন দেখো তো? কে ইকুয়ালস টু এফ বাই এম এ। এখন আমরা সবগুলা এসআই ইউনিটে বসাবো। সো ফোর্সকে যদি আমি হচ্ছে 1 নিউটন লিখি, মাসকে যদি আমি এখানে 1 কেজি লিখি, আর অ্যাক্সেলারেশনকে যদি আমি এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি, তাহলে এইখানে একটা মজার জিনিস পাওয়া যায়। কি মজার জিনিস? 9-10 থেকে আমরা জেনে আসছি যে নিউটনকে আসলে আমরা কেমনে ডিফাইন করি। 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি
পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে যে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 1 নিউটন আসলে কিন্তু সেম। যেহেতু এই সবগুলো আসলে সেম, তাহলে আমি কাটাকাটি গিয়ে কি লিখতে পারি বলতো, 1 লিখতে পারি। সো আলটিমেটলি আমার কে এর ভ্যালুটা এখানে কত আসে, কে এর ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 1। এখন এই কে এর ভ্যালু যদি আমি এখানে ইনপুট করি, নাম্বার 1 ইকুয়েশন যদি ইনপুট করি, তাহলে নাম্বার 1 ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এফ ইকুয়ালস টু, কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা সরাসরি লিখতে পারবো এফ ইকুয়ালস টু এম এ। তো মোরললেস এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা 9 10-এ শিখে আসছি। এখন দেখা যাক যে এই ইকুয়েশনের আসলে অ্যাপ্লিকেশনটা কেমন। তো চলো অ্যাপ্লিকেশন করার আগে আমরা একটু ফোর্সের যে কনসেপ্টটা আছে সেটাকে আরেকটু এলাবোরেটলি দেখে ফেলি। তো ধরো এখানে এফ ইকুয়ালস টু এম এ আসছে, একটা ফোর্সকে ধরো বোঝাচ্ছে। তাহলে কেসটা আসলে কেমন বা সিনারিওটা আসলে কেমন, যে মনে করো তোমার এরকম একটা সারফেস আছে, এই সারফেসের উপর ধরো একটা অবজেক্ট রাখা আছে, একটা অবজেক্ট এখানে রাখা আছে। আমি ধরলাম যে অবজেক্টের মাস হচ্ছে এখানে এম। এখন যদি তুমি এটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করো, তো এই ফোর্স অ্যাপ্লাই করলে এই অবজেক্টের একটা কি হবে, একটা অ্যাক্সেলারেশন সে গেইন করবে। তো এখান থেকে আমি লিখতে পারবো যে এফ ইকুয়ালস টু এম এ। এবং অ্যাক্সেলারেশন গেইন করা মানে কি, অ্যাক্সেলারেশন গেইন করা মানে হচ্ছে তার ভেলোসিটি কিন্তু কি হয়ে যাবে বলতো, ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে। সো ধরে নাও তার ভেলোসিটি যদি আগে থাকতো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ধরে নাও 2 মিটার পার সেকেন্ড, তাহলে ফোর্সটা অ্যাপ্লাই করার পর তার ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সেটা কিন্তু আর ডেফিনেটলি 2 মিটার পার সেকেন্ড থাকবে না। আমি ধরলাম সেটার ভ্যালু হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে ফোর্স যখন আমরা অ্যাপ্লাই করি তখন অবজেক্টের ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণটা কি, ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি কিনা যে ফোর্স অ্যাপ্লাই করার কারণে অবজেক্টের ভেলোসিটি আসলে চেঞ্জ হয়। সো ফোর্সের ইন্ট্রোডাকশনে আমরা বলতে পারি যে ইট কজেস চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, এই কথাটা কিন্তু আমরা বলতে পারি। যদি তুমি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করো, ওই অ্যাপ্লাইড ফোর্সের কারণে অবজেক্টের যে ভেলোসিটি থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ফোর্সের ইউনিট আর ডাইমেনশনটা আমরা যদি একটু দেখতে চাই, তো ধরো আমি ফার্স্টে হচ্ছে তোমাদেরকে একটু ইউনিটটা দেখাই। আমরা ইউনিট হচ্ছে সবাই দেখে আসছি যে ফোর্সের ইউনিট হচ্ছে আমাদের নিউটন। তবে এই ফোর্সের যে ইউনিটটা থাকে যেটাকে আমরা নিউটন বলি, এটা হচ্ছে ফোর্সের এসআই ইউনিট, এটা ফোর্সের এসআই ইউনিট। ফোর্সের কিন্তু আর একটা ইউনিট থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ডাইন। কি বলি, ডাইন। ফোর্সের এই ইউনিটটা হচ্ছে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। এখন তোমার যদি ডাইন সম্পর্কে জানতে মনে চায় যে ভাইয়া ডাইনটা আসলে কি, এটা আসলে আমি পারি না, তাহলে তোমাদের একটা ডিফারেন্ট স্লাইডে আমি তোমাদের একটু দেখাই। দেখো, যখন আমি বলি যে এফ ইকুয়ালস টু এম এ, ধরো তুমি কি করছো, এই ম্যাসের ভ্যালুটা তুমি বসাইছো 1 কেজি আর অ্যাক্সেলারেশন তুমি বসাইছো হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবগুলোকে আমি ইউনিট ভ্যালু দিলাম, অর্থাৎ 1 দিলাম। তাহলে এখানকার কেজি, মিটার, সেকেন্ড এগুলা কিন্তু এসআই ইউনিট, যেটাকে তোমরা অনেক সময় ইন্টারন্যাশনাল ইউনিটও বলো। ঠিক আছে, এটা আসলে এসআই ইউনিট। তাহলে এখন যখন এসআই ইউনিট তুমি নিচ্ছ তখন এই 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কি বলতে পারি, 1 নিউটন বলতে পারি, নো ডাউট। কিন্তু আরেকটা যে ইউনিটের কথা আমি তোমাদেরকে মাত্র বললাম, সিজিএস ইউনিট, এখানে সি এর মিনিংটা হচ্ছে সেন্টি, জিটা এখানে মিন করা হচ্ছে গ্রাম, আর এসটা হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে খেয়াল করো, আগের মতো কিন্তু তুমি কেজি বলতে পারবে না বা কিলোগ্রাম বলতে পারবে না, এখানে বলতে হবে হচ্ছে গ্রাম। আর মিটার না বলে বলতে হবে ধরো সেন্টিমিটার। তাহলে এখানে যে 1 কেজি আছে এটাকে এখন তোমার বলতে হবে হচ্ছে 1000 গ্রাম, কারণ 1 কেজির ইকুইভ্যালেন্ট ওয়েট আসলে ম্যাস আসলে কত, 1000 গ্রাম। আর এখানে খেয়াল করে দেখো, এই যে 1 মিটার যেটা আছে, আমরা জানি যে 1 মিটার ইকুয়ালস টু হচ্ছে তোমার 100 সেন্টিমিটার, তাই না? তাহলে তোমার 1 মিটার পার সেকেন্ড আসলে কত হবে, 1 মিটার পার সেকেন্ড হবে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমি কি করতে পারবো, 1 মিটার পার সেকেন্ডকে এখন লিখতে পারবো 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তো তুমি যদি এখন মাল্টিপ্লাই করো, তাহলে আমরা বললাম যে সিজিএস ইউনিটটা হচ্ছে ডাইন, তাহলে তুমি অ্যাকচুয়ালি এখানে কি পাবা, ডাইন পাবা, 1 তুমি মনে করো ডাইন পাবা। এখন এখানে কিন্তু 1 ডাইন তুমি আর পাচ্ছ না, এখানে কিন্তু আর 1 ডাইন পাচ্ছ না। তার কারণ কি, এখানে 3টা জিরো আছে, এখানে 2টা জিরো আছে। তো তুমি যদি এখানে মাল্টিপ্লাই করো, এখানে জিরো আসবে তোমার হচ্ছে 5টা। আর সিজিএস ইউনিটটা কি বললাম, ডাইন বললাম, তাই না, ডাইন বললাম। তাহলে এখন খেয়াল করে দেখো, এই 1 নিউটনটা অ্যাকচুয়ালি ভাইয়া কার ইকুইভ্যালেন্ট, 1 নিউটনটা অ্যাকচুয়ালি 10⁵ ডাইনের ইকুইভ্যালেন্ট। তাহলে
এই যে ফোর্সের দুটা ইউনিট আছে, এসআই ইউনিট আর সিজিএস ইউনিট, দুটার মধ্যে রিলেশন হচ্ছে 1 নিউটন হবে 10⁵ ডাইনের ইকুইভ্যালেন্ট। সো হোপফুলি আমরা সবাই ক্লিয়ার ডাইন বলতে কি মিন করে। যদি তুমি বলো যে ভাইয়া 1 নিউটন মানে কত ডাইন, তাহলে তুমি বলবা 1 নিউটন মানে 10⁵ ডাইন। আর তুমি যদি বলো যে ভাইয়া 1 ডাইন তাহলে কত নিউটন, তাহলে সিম্পলি কি হবে, জাস্ট পাওয়ারটা উল্টাই যাবে, মানে ইনভার্স হবে, অর্থাৎ এটা হবে 10⁻5 নিউটন। ঠিক আছে। আর আমরা যদি ডাইমেনশন দেখতে চাই এখান থেকে, যদি আমরা এখানে ডাইমেনশন দেখতে চাই, সো ফোর্সের যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা কেমন, F = ma। তাহলে ফোর্সের ডাইমেনশন হবে ম্যাসের ডাইমেনশন আর অ্যাক্সেলারেশনের ডাইমেনশন। তো ম্যাসের ডাইমেনশন আমরা জানি ক্যাপিটাল M, আর অ্যাক্সেলারেশনের ডাইমেনশন হচ্ছে LT−2। তাহলে ডাইমেনশন কি দাঁড়াচ্ছে, mLT−2। তাহলে ফোর্সের বেসিক যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা সেটা হচ্ছে তার দুইটা পপুলার ইউনিট হচ্ছে নিউটন আর ডাইন। নিউটনটা হচ্ছে এসআই ইউনিট, ডাইনটা হচ্ছে সিজিএস ইউনিট। তার ডাইমেনশনটা হবে mLT−2। আর ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়, একটা অবজেক্টের ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যায়। এখন চলে আসো সেন্টিমিটার কোথায় হবে, ও আচ্ছা এখানে স্কোয়ার হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন দেখো, থ্যাংক ইউ আরিয়ান। আচ্ছা এখন দেখো, যদি আমরা একটু সামনের দিকে যাই, আমাদের একটু চিন্তা করতে হবে, যদি মাল্টিপল অবজেক্ট থাকে, আমরা তো একটু আগে কি দেখলাম বলো তো, জাস্ট একটা অবজেক্টের উপরে একটা ফোর্স আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখন ধরো একটা অবজেক্টের উপরে যদি আমি মাল্টিপল ফোর্স অ্যাপ্লাই করি, ধরে নাও যে তুমি রাইট সাইডে ফোর্স অ্যাপ্লাই করছো হচ্ছে 10 নিউটন, আবার একই রাইট সাইডে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো হচ্ছে 20 নিউটন, আর ধরো তুমি লেফট সাইডে অ্যাপ্লাই করছো হচ্ছে 5 নিউটন। যদি এরকম মাল্টিপল ফোর্স থাকে, তখন এটাকে আমরা তখন F = ma না লিখে এখানে সামেশন দিয়ে দিই। সামেশন কেন দিই, কারণ এখানে মাল্টিপল ফোর্সেস আছে। যখন মাল্টিপল ফোর্সেস থাকবে, তখন দেখতে হবে যে কোন ফোর্সটা বা কোন ডিরেকশনের ফোর্সগুলো অ্যাকচুয়ালি বড় আছে বা গ্রেটার ফোর্স আছে। সো এখানে তুমি একটু তাকাই দেখো, আমার কিন্তু 10 নিউটন আর 20 নিউটন মিলে কম্বাইন্ডলি 30 নিউটন আমরা পাবো, আর লেফট সাইডে কত আছে, অনলি 5 নিউটন। তো তুমি বুঝতেই পারছো যে এখানে আসলে গ্রেটার ফোর্স হচ্ছে আমার 30 নিউটন, তাই না? এখন তুমি চিন্তা করো, ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, তোমার একটা ফ্রেন্ড তোমাকে 30 নিউটনের ধাক্কা দিছে, আর একটা ফ্রেন্ড তোমাকে 5 নিউটনের ধাক্কা দিছে। তাহলে কমন সেন্স কি বলে, যে ডিরেকশনে তোমার ফোর্সটা বেশি আছে, সেই একই ডিরেকশনে তোমার কি হবে, অ্যাক্সিলারেশন হবে। এখন রুলটা হচ্ছে এরকম, এটা ভালো করে দেখে নিও, সামনেও আমার এই কনসেপ্টটা কাজে লাগবে। রুলটা হচ্ছে এরকম, যেই ডিরেকশনে আমার অ্যাক্সেলারেশনটা থাকবে, যেমন এখানে রাইট সাইডে অ্যাক্সেলারেশন, যেই ডিরেকশনে অ্যাক্সেলারেশন থাকবে সেই ভ্যালুকে আমরা প্লাস ধরবো, আর অপোজিট ডিরেকশনটাকে আমরা ধরবো হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারবো, +20 + 10, দুটো কম্বাইন্ডলি কত হবে, 30টাকে প্লাস থাকবে, মাইনাস হচ্ছে 5 = ma। এখন ধরো আমি যদি অবজেক্টের ম্যাস দিয়ে দিই হচ্ছে 2 কেজি, তাহলে 2 × a। সো এখান থেকে কিন্তু আমি তখন অ্যাক্সেলারেশনটা পেয়ে যাব। অ্যাক্সেলারেশন কত হবে, 25/2 হুইচ ইজ 12.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। সো এখানকার মেইন টেক হোম মেসেজ যেটা, সেটা হচ্ছে তোমার যে ডিরেকশনে ফোর্স বেশি থাকবে সেই ডিরেকশনে অ্যাক্সেলারেশন হবে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে অ্যাক্সেলারেশনের ডিরেকশনটাকে আমি ধরবো পজিটিভ, সেগুলোকে পজিটিভ দিব, অপোজিট ডিরেকশনটাকে আমি দিব হচ্ছে নেগেটিভ। এখন একটা প্রবলেম দেখায়, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে একটা কুইজ দিব। আর কুইজের সিস্টেমটা বলে দিই, যারা উদ্ভাসে একটু নতুন আছো, আমরা যখন একটা কুইজ লঞ্চ করি তখন তোমরা হচ্ছে সেই কুইজের আনসার করবা। সেই আনসারটা আমরা তখন কি করি, আমার টিচার হিসেবে এখানে দেখি। এটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স। ধরো কুইজে এরকম তোমরা অনেকেই একসাথে কম্পিট করো, তো আমরা তখন দেখি যে মানে ধরো 100 জন সেটার হচ্ছে কারেক্ট আনসার করছে, তো আমরা দেখি যে টপ 10 কারা আছে। তো তখন কিন্তু একটা মজার এক্সপিরিয়েন্স হয়, আমরা হচ্ছে টপ 10 এর নামটা হচ্ছে ক্লাসে তখন বলি। সো এর মাধ্যমে কিন্তু তোমাদের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করে বা একটা মোটিভেশন কাজ করে যে আমাকে কুইকলি আনসার করতে হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে চলো একটা প্রবলেম আমরা একটু সলভ করি। প্রবলেমটা একটু দেখো কোথায় আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে 24-25 সেশনে, অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশনের একটা কোয়েশ্চেন এটা। কিন্তু আজকের একদম ফার্স্ট ক্লাসে তোমাকে আমি জিনিসটা বুঝাই দিব। অর্থাৎ তোমার যদি একাডেমিকের বেসিক ক্লিয়ার হয়, তুমি আসলে অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারবা। দেখো, এ জ্যাকফ্রুট অফ মাস 2 কেজি, তার মানে এখানে এম বলে দিছে,
falls straight down from a tree, overcoming the force of the wind of 8.6 নিউটন। তাহলে খেয়াল করো উইন্ডের যে ফোর্স সেটা দিয়ে দিছে কত 8.6 নিউটন। হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য জ্যাকফ্রুট? তাহলে এখানে অ্যাক্সেলারেশনটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমি ধরে নিচ্ছি আমার এখানে একটা জ্যাকফ্রুট আছে, হ্যাঁ ধরে নিচ্ছি এখানে একটা জ্যাকফ্রুট আছে যার ম্যাস হচ্ছে 2 কেজি। তো ডেফিনেটলি যখন সে একটা ট্রি থেকে পড়ে সে ডেফিনেটলি ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশনে মুভ করে। তার কারণ কি? নিচের দিকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করে। সো ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দ্যাট জ্যাকফ্রুট উইল ফিল এ ফোর্স ডাউনওয়ার্ড, রাইট? দ্যাট উড বি ইকুয়াল টু mg। অ্যান্ড তুমি একটু চিন্তা করো ফোর্স অফ দ্য উইন্ড অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে কাজ করবে? তুমি যখন উপর থেকে নিচের দিকে পড়ে যাবা, কখন এটা করা যাবে না অবশ্য বাসায়, তখন ডেফিনেটলি আপওয়ার্ড ডিরেকশনে তোমাকে উইন্ড কি করবে? রেজিস্ট করবে। যেমন প্যারাশুট দিয়ে কেউ যখন জাম্প করে, প্যারাশুটের মোশনটাকে কিন্তু উইন্ডের যে তোমার হচ্ছে রেজিস্টিভ ফোর্স বা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, সেটা কিন্তু তাকে স্লো ডাউন করে দেয়। সো উইন্ডের যেই রেজিস্ট্যান্স আছে 8.6 নিউটন, সেটা অ্যাকচুয়ালি কোথায় কাজ করবে? আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। সেটা কত? 8.6 নিউটন। এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে আমাদের 8.6 নিউটন। আচ্ছা, এখন জানতে চাইছে অ্যাক্সেলারেশন কত। তো স্বাভাবিক, যেহেতু এখানে বলছে যে এটা হচ্ছে একদম ট্রি থেকে পড়ে যাচ্ছে, তার মানে আমরা এখানে বুঝতেই পারি যে তার অ্যাক্সেলারেশন আসলে ডাউনওয়ার্ড হবে, এবং এই অ্যাক্সেলারেশন আমার কাছে জানতে চাইছে। তাহলে আমি তোমাদের একটু আগে দেখাইলাম যে ডিরেকশনে অ্যাক্সেলারেশন সেটাকে আমরা ধরবো হচ্ছে প্লাস, তাহলে তোমার নিচেরটা হবে প্লাস আর আপওয়ার্ড ফোর্সটা হবে মাইনাস। এখন কি করব? আমরা লিখবো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এখন সামেশন লেখার সময় দেখো তোমার এই প্লাস এমজি আছে নিচে আর উপরে আছে -8.6, দুটাকে তুমি সাইন সহ লিখবা। তাহলে সামেশন অফ এফ এম লিখতে পারবো প্লাস এমজি -8.6 ইকুয়ালস টু এম এর ভ্যালু বলা আছে 2 ইন্টু হচ্ছে এ, অ্যাক্সেলারেশন আমাকে বের করতে হবে। সো এম বলা আছে 2, জি হচ্ছে 9.8 -8.6 ইকুয়ালস টু টুয়াইজ এ। সো যদি আমি এখানে ক্যালকুলেশন করি, এখানে আমাদের আনসার আসবে হচ্ছে 11, আর এই পাশে আছে আমাদের টুয়াইজ এ। সো আলটিমেটলি অ্যাক্সেলারেশনের ভ্যালু আসবে হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তোমাকে কিন্তু অবশ্যই ইউনিট সহকারে এখানে দেখতে হবে। এখানে আমাদের আনসার হবে অপশন বি, তাহলে তাই না? অপশন বি। সো এখন চলো, এই যে কোয়েশ্চেনটা আমরা বুঝতে পারছি, এটা একটা ক্লাসে তুমি কোয়েশ্চেন বুঝতে পারলা কি পারলা না সেটা জাজ করার জন্য আমরা ক্লাসে মাঝে মধ্যে একটা ইয়েস নো পোল দিই, হ্যাঁ? সো ইয়েস নো পোল যখন আমি দিব, তখন কোয়েশ্চেন যারা বুঝতে পারছি তারা ইয়েসে ক্লিক করবা, যারা কোয়েশ্চেন বুঝতে পারো নাই তারা তখন নোতে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে হয়তো অনেকেই বুঝো নাই। তখন আমরা যেটা করি ক্লাসে, তখন আমরা হচ্ছে মানে বলি যে আসলে ঠিক আছে তুমি কোথায় বুঝো নাই সেটাকে একটু কাইন্ডলি আমাকে জানাও, ঠিক আছে? তো আমি একটু ইয়েস নো পোল দিচ্ছি, যারা বুঝতে পারছি সবাই ইয়েস বলে দিবা, যারা বুঝতে পারো নাই তারা একটু ইনবক্সে আমাকে বলে দিবা কোথায় তুমি আসলে বুঝো নাই। তো একটা ইয়েস নো পোল আমি দিচ্ছি, আমি একটু দেখি তোমাদের রেসপন্স আসলে কেমন। তো এটাও তোমরা আসলে ক্লাসে পাবা, হ্যাঁ এটাও তোমরা ক্লাসে পাবা। তো ধরে নিচ্ছি যে একজন এখানে বুঝো নাই, তাহলে কোথায় বুঝো নাই এরকম একটা কোয়েশ্চেন তুমি এখন কি করবা? টিচার ইনবক্সে আমাদের করবা। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে একটা কুইজ লঞ্চ করি। সো এখানে একটা কুইজ আছে, তোমরা এই কুইজের আনসারটা দিবা। তোমাদের টাইম দেওয়া হবে 1 মিনিট। সো 1 মিনিটের মধ্যে এই আনসারটা তোমরা সাবমিট করবা। আচ্ছা, সো আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি। কোনটা কারেক্ট আনসার তোমার সামনে দেখো 4টা অপশন চলে গেছে, যেটা তোমার কাছে কারেক্ট মনে হয় তুমি সেই আনসারটা এখানে মার্ক করবা। ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট ইজ 0, তাই না? তো রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত বলা হচ্ছে? 0 বলা হচ্ছে। রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত বলা হচ্ছে? মানে সামেশন অফ ফোর্সেসের ভ্যালু কত বলা হচ্ছে? 0 বলা হচ্ছে। দেন 3টে অপশন এখানে দেওয়া আছে, তো কোনটা কারেক্ট সবাই একটু জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি আর কি সাজিদ, মাহিন, জাহিদ, রায়ান, তারপর আরিয়ান আসো। আচ্ছা, তো এই যে কুইজের টাইমে তুমি যেটা করতে পারবা, তুমি হচ্ছে
প্র্যাকটিস করার একটা টাইম পাবা আর কি, যে থিওরি তোমাকে পড়ানো হইলো তুমি আসলে সেটা বুঝলা কিনা, বুঝলে তুমি আনসার করতে পারবা, না বুঝলে পারবা না, তখন হচ্ছে তোমাকে ক্লাসে সেটা সলভ করে দেওয়া হবে। আচ্ছা, সো কুইজের টাইম আমাদের শেষ। আমরা একটু দেখি, দেখো রেজাল্টেন্ট ফোর্স যদি কখনো জিরো হয়, যদি আমি ফোর্সের ইকুয়েশনটাই লিখি এফ ইকুয়ালস টু এম এ, যদি ফোর্সের ভ্যালুটা জিরো হয় তাহলে আমি বলতে পারবো এম এর ভ্যালুটা হচ্ছে জিরো। এখন কখন দুইটা প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন মানে দুইটা অবজেক্টের ভ্যালুর মাল্টিপ্লিকেশন জিরো হয় বলতো? যখন যে কোনো একটার ভ্যালু জিরো। এখন ম্যাথ তো কখনো জিরো হতে পারে না, তাহলে অ্যাক্সেলারেশন আমার কি হবে? জিরো হবে। অ্যাক্সেলারেশন কি হবে? জিরো হবে। অ্যাক্সেলারেশন জিরো মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস ভি মাইনাস ইউ হবে জিরো, দ্যাট মিনস ভি এর ভ্যালুটা হবে ইউ এর ইকুয়াল, অর্থাৎ তার যে ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি সেটা কিন্তু সেম। তো ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি সেম, এটা আসলে কি মিন করে? এটা মিন করে অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি যদি 2 মিটার পার সেকেন্ড থাকে, তার ফাইনাল ভেলোসিটিও 2 মিটার পার সেকেন্ড থাকবে, চেঞ্জ হবে না। সেটাকে কিন্তু আমরা বলি ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম যদি চেঞ্জ হতো তাহলে কিন্তু আমরা এটাকে ইউনিফর্ম ভেলোসিটি বলতাম না। এখানে যেহেতু সেম ভ্যালু আছে এটাকে আমরা বলি ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, তাহলে এখন দেখো অবজেক্ট মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি, এটা কিন্তু কারেক্ট। সিমিলার যদি ভ্যালু থাকে সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি মিন করে। সো যত কেজে তুমি দেখবে অ্যাক্সেলারেশন জিরো, সেটা অলওয়েজ মিন করে ইউনিফর্ম ভেলোসিটি। অবজেক্ট মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এখানে কিন্তু অ্যাক্সেলারেশনটা জিরো। সো যেহেতু অ্যাক্সেলারেশনের ভ্যালুটা জিরো, তাহলে কিন্তু আমার এই অপশনটা কিন্তু আসলে রং, কারণ অ্যাক্সেলারেশন আসলে অ্যাকচুয়ালি জিরো, বাট ওরা বলছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে। নাম্বার 3 বলছে নো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। নো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি আমরা 19 পড়ছি, হাফ mv স্কোয়ার, তাই না? তুমি একটা চিন্তা করো, তোমার যদি ভেলোসিটি চেঞ্জ না হয়, তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ না হয়, আমি যদি দুই পাশে ক্যালকুলেট করি, ধরো ইউ এর জন্য যে কাইনেটিক এনার্জি সেটা হবে হাফ mu স্কোয়ার, আর ভি এর জন্য যেটা সেটা হবে কি হাফ mv স্কোয়ার। তোমার যদি ভাইয়া ভি আর ইউ ইকুয়াল থাকে, ডেফিনেটলি কাইনেটিক এনার্জিও কিন্তু কি থাকবে? ইকুয়াল থাকবে, চেঞ্জ হবে না। তাহলে কাইনেটিক এনার্জি কিন্তু আসলেই কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আনসার কি হবে? অপশন 1 and 3 যেটা আছে, তার মানে আনসার হবে অপশন বি। আনসার হবে কি? অপশন বি। সো অপশন বি কারেক্টলি আনসার করতে পারছো হচ্ছে সাজিদ অ্যান্ড হচ্ছে আরিয়ান, সবার আগে করতে পারছো আর কি। ওকে, সো এবার আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো ঢাকা ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন আছে 18-19 তো আলটিমেটলি তোমাদের কিন্তু শুধু একাডেমিকের প্রিপারেশন হচ্ছে না, অ্যাডমিশনের প্রিপারেশনও হয়ে যায়। A force of magnitude twice f applied to an object of mass 10 kg gives an acceleration of 60 meter per second. তাহলে কার কার ভ্যালু বলে দিছে? যদি আমি ফোর্সের ইকুয়েশন লিখি f equals to ma, এখানে দেখো ফোর্সের ভ্যালুটা বলে দিছে টুয়াইস f, তাহলে আমি এই ফোর্সের বদলে লিখবো কত? টুয়াইস f। আচ্ছা, ম্যাস কত বলছে? 10 কেজি, তাহলে আমি ম্যাসের বদলে লিখবো কত? 10। আর অ্যাক্সেলারেশন কত? 60, তাহলে অ্যাক্সেলারেশনের বদলে লিখবো আমি হচ্ছে 60। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, আমার এফ এর ভ্যালুটা কত আসে এখানে? 600/2 হুইচ ইজ 300 নিউটন। তোমরা ক্যালকুলেটরে সলভ করে দেখো 300 নিউটন আসবে। আচ্ছা, এবার দেখো কি বলছে। এবার বলা হয়েছে যে ইফ এ ফোর্স অফ 5f ইজ অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট অফ ম্যাস ক্যাপিটাল এম, দেন দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য অবজেক্ট ইজ 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন হোয়াট ইজ দ্য ম্যাস ক্যাপিটাল এম? তার মানে ক্যাপিটাল এম যে ম্যাস সেটা অ্যাকচুয়ালি এখানে জানতে চাওয়া হয়েছে। সো আমি কি করব? ফার্স্টের প্রবলেমটা যেভাবে সলভ করলাম এক্স্যাক্টলি সেভাবে আমি আবার ইকুয়েশনটাকে রিরাইট করব। সো ইকুয়েশনটাকে যদি রিরাইট করি, আমার ইকুয়েশন তো মেইন ইকুয়েশন একটাই, এফ ইকুয়ালস টু এম এ, তাই না? এখন জাস্ট ভ্যালুগুলোকে আমি সাবস্টিটিউট করব। সো সেকেন্ড কেসটা দেখো আমি গ্রিন কালার দিয়ে এখানে মার্ক করছি। তো সেকেন্ড কেজের ফোর্সটা হচ্ছে 5f, সেকেন্ড কেজের ফোর্সটা হচ্ছে 5f। আর এখানে ম্যাস বলে দিচ্ছে ক্যাপিটাল এম, তাহলে স্মল এম হবে না, এবার হবে ক্যাপিটাল এম। আর অ্যাক্সেলারেশন কত হবে? 50। অ্যাক্সেলারেশন হবে কত? 50। তাহলে এখান থেকে দেখো আমি যদি এই ক্যাপিটাল এফ এর যে ভ্যালুটা পাইছি আগের কন্ডিশন থেকে যদি এখানে ইনপুট করি, তাহলে এখানে এফ এর ভ্যালুটা আমি লিখতে পারবো কত? 300। আর এ পাশে কত হচ্ছে? 50m। এখন দেখো এই ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি, এই 5 হচ্ছে 50-এর মধ্যে যাবে কত? 10 টাইমস। আর এই 10টা 10-এর এই 0 কাটবে, সো আলটিমেটলি আমার ক্যাপিটাল এম এর ভ্যালু আসবে 30 কেজি। সো এটাই কিন্তু আমাদের কোশ্চেনের আনসারটা আমরা এখানে পেয়ে গেলাম। তো আমাদের আনসার কত হবে? আমাদের আনসার হবে 30 কেজি।
আনসার হবে 30 কেজি। কোয়েশ্চেন এটাই চাইছে, ক্যাপিটাল এম এর ভ্যালুটা চাইছে। সো যদি তুমি কোয়েশ্চেন বুঝে বুঝে অ্যাপ্রোচ করতে পারো, দেখো বুঝে বুঝে আমরা অ্যাপ্রোচ করছি, আমার কিন্তু আনসার অটোমেটিক্যালি চলে আসছে। সেই জন্য কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়তে হয়, আর সেই কোয়েশ্চেনটা ভালো করে জাস্ট থিওরিগুলো জাস্ট অ্যাপ্লাই করে দিতে হয়। তাহলে তুমি দেখবা যে কোনো কোয়েশ্চেন হোক, সেটা অ্যাডমিশন হোক, একাডেমিক হোক, তুমি কিন্তু সলভ করতে পারবা। হ্যাঁ, রায়ানের আনসার ঠিক আছে, 30 কেজি হবে। এখন চলো আমরা ইম্পালস অফ ফোর্স জিনিসটা একটু পড়ি। তো ইম্পালস অফ ফোর্স এই টপিকটা কিন্তু তোমাদের জন্য নতুন। তো ইম্পালস অফ ফোর্স অ্যাকচুয়ালি কি মিন করে সেটা চলো আমরা একটু পড়ি। ইম্পালস অফ ফোর্স বলতে যেটা মিন করে সেটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম। প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম। সো ইম্পালস অফ ফোর্সের যদি থিওরিটিক্যাল পার্সপেক্টিভ তুমি চিন্তা করো, সেটা হচ্ছে জাস্ট ফোর্স অ্যান্ড টাইমকে মাল্টিপ্লাই করলেই আসলে পাওয়া যায়। সো ইম্পালস অফ ফোর্সকে আমি এইভাবে লিখতে পারি, এফ ইন্টু টি। ঠিক আছে, এফ ইন্টু টি। এখন খেয়াল করো, এটাকে লেখা হয়েছে কি যে এফ ইন্টু টি যেটা মানে ইম্পালস অফ ফোর্স যেটা, সেটা আসলে কার ইকুয়াল? চেঞ্জ ইন মোমেন্টামের ইকুয়াল। আমরা একটু দেখবো অ্যাকচুয়ালি এই কথাটা সত্যি কিনা। তাহলে ইম্পালস অফ ফোর্স হচ্ছে এফ ইন্টু টি। যদি আমি এখানে এফ এর ভ্যালুটা বসাই, এফ এর ভ্যালুটা কত আমরা জানি, এফ এর ভ্যালুটা হচ্ছে এম ইন্টু এ, আর সাথে একটা টি এখানে আছে। এখন দেখো আমি যদি আবার এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বসাই, সেটা কত হবে? ভি মাইনাস ইউ বাই টি, আর এখানে একটা টি কিন্তু আগে থেকে আছে। আচ্ছা, তো এখন খেয়াল করো, যদি টি টি এখানে চলে যায়, তো ফাইনালি আমি কি পাচ্ছি? ফাইনালি আমি পাচ্ছি এম ইন্টু ভি মাইনাস ইউ, এম ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে এটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি, এটাকে লিখতে পারবো এম ভি মাইনাস এম ইউ। এখন সবাই একটু চিন্তা করো তো, এই ভি মানে আসলে কি? ফাইনাল ভেলোসিটি। ভি মিন্স ফাইনাল ভেলোসিটি, আর ইউ মিন্স, এখানে ইউটা কি মিন করে? ইউটা মিন করে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে। তো এখন দেখো ফাইনাল ভেলোসিটির জন্য যে মোমেন্টামটা তুমি পাচ্ছ সেটা কি? ফাইনাল মোমেন্টাম, আর এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে ফাইনাল মোমেন্টাম থেকে ইনিশিয়াল মোমেন্টামকে তুমি যদি মাইনাস করো, তাহলে কি তুমি চেঞ্জ ইন মোমেন্টামটা ক্যালকুলেট করতে পারবা। সো এম ভি মাইনাস এম ইউ কে বলা যাচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে খেয়াল করে দেখো, এখানে যে কথাটা বলছে ইম্পালস অফ ফোর্স আসলে কার ইকুয়াল? চেঞ্জ ইন মোমেন্টামের ইকুয়াল। এটা কিন্তু আসলে ট্রু। এটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো? ট্রু। ইম্পালস অফ ফোর্স যা হবে, চেঞ্জ ইন মোমেন্টাম কিন্তু অ্যাকচুয়ালি তাই হবে। তাহলে টোটাল আলোচনাটাকে আমি একটু এখানে লিখে ফেলতে পারি। ম্যাথমেটিক্যালি যদি আমি লিখতে চাই, ইম্পালস অফ ফোর্সকে ডিনোট করা হয় হচ্ছে তোমার জে দ্বারা। এই জে লেটারটা দ্বারা ইম্পালস অফ ফোর্সকে ডিনোট করা হয়। সো ইম্পালস অফ ফোর্সকে আমি লিখতে পারবো এফ ইন্টু টি, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম। আর এই ফোর্স অফ টাইমের যে প্রোডাক্ট, সেটা আসলে আমরা দেখতে পাইলাম কত? কার ইকুয়াল? এম ইন্টু ভি মাইনাস ইউ এর ইকুয়াল। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। এখন যদি তুমি ইম্পালস অফ ফোর্সের ইউনিট জানতে চাও, যে ভাইয়া ইউনিট কি হবে, ইউনিট কি হবে, খেয়াল করো, ফোর্সের ইউনিট কি? নিউটন। আর টি এর ইউনিট কি? টাইমের ইউনিট কি? সেকেন্ড। তাহলে ইউনিট হবে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড। অর আরেকটা ইউনিট লেখা যায়, দেখো যেমন একটা ফোর্স ইন্টু টাইম, একই সাথে এটা কিন্তু এম ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে এম এর যে ইউনিট সেটা হচ্ছে কি? কেজি। আর ভেলোসিটির যে ইউনিট সেটা কি বলতো? মিটার পার সেকেন্ড। সো তুমি কিন্তু ইম্পালস অফ ফোর্সের ইউনিট নিউটন সেকেন্ডও লিখতে পারো, আবার কেজি মিটার পার সেকেন্ডও লিখতে পারো। সো ইম্পালস অফ ফোর্সের কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কিনা এটা একটু ভাইয়াকে সবাই একটু জানিয়ে দাও। তাহলে ইম্পালস অফ ফোর্স আসলে বেসিকলি কি? ফোর্স তো আমরা আগে ক্যালকুলেট করতে পারি, খালি ফোর্সের সাথে টাইমটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। এটা বেসিকলি মিন করে একটা ফোর্সের ইম্প্যাক্ট কেমন। ওই যে ফোর্স অ্যাপ্লাই করলে যে তার অ্যাকচুয়ালি ভেলোসিটি চেঞ্জ হয়, আর ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণে তার যে মোমেন্টামটা চেঞ্জ হয়, সেটাই কিন্তু সে মেজার করে। সো ইম্পালস অফ ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, সবাই ক্লিয়ার করে একটু বলো। ওকে, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ এভরিওয়ান। এবার চলো আমরা একটু সামনের দিকে যাই। একটা কোয়েশ্চেন দেখো, এখানে বলছে কি, এ ক্রিকেট বল অফ ম্যাস 0.25 kg is coming with a velocity of 40 মিটার পার সেকেন্ড।
এ প্লেয়ার স্টপ দ্য বল উইদিন 0.2 সেকেন্ড। তাহলে আমরা একটু নোট ডাউন করি যে কোন কোন ভ্যালু দেওয়া আছে। তাহলে ম্যাচ এখানে বলে দিছে হচ্ছে 0.25 কেজি, টাইম বলে দিছে 0.2 সেকেন্ড। আর এই ক্রিকেট বলটা যে ভেলোসিটিতে আসে, এই যে দেখো ইজ কামিং উইথ এ ভেলোসিটি, যে ভেলোসিটিতে সে আসে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার ইনিশিয়াল ভেলোসিটি। সো ইউ হচ্ছে 40। যখনই বলা হচ্ছে প্লেয়ার স্টপ দ্য বল, এটা কি মিন করে? স্টপ যদি হয়ে যায় তাহলে তার ভেলোসিটি কত? 0। তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি 40 হলেও তার ফাইনাল ভেলোসিটি কিন্তু 0। তার ফাইনাল ভেলোসিটি কি? 0। তাহলে এখন কোয়েশ্চেন দেখো কি জানতে চাইছে, হোয়াট উইল বি দ্য অ্যাপ্লাইড ফোর্স বাই দ্য প্লেয়ার। তাহলে চলো আমরা নাম্বার 1টা সলভ করে ফেলি। অ্যাপ্লাইড ফোর্স যদি আমি ক্যালকুলেট করতে চাই, ইকুয়েশন হবে m ইন্টু এ। তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, এটাকে আমরা লিখতে পারবো v মাইনাস ইউ বাই টি। এটা 9-10 এর কনসেপ্ট দিয়ে হয়ে যাচ্ছে। m এর ভ্যালুটা কত আছে? 0.25। v এর ভ্যালুটা কত আছে? 0। ইউ এর ভ্যালুটা আছে হচ্ছে আমাদের 40, আর টি আছে কত আমাদের? 0.2। যদি আমরা ক্যালকুলেট করি দেখবে একটা নেগেটিভ আনসার আমার আসবে, একটা নেগেটিভ আনসার আমাদের আসবে। সেটা কত আসে? -50 নিউটন, -50 নিউটন। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি বলতো অ্যাপ্লাইড ফোর্স। এখন বলতে পারো যে ভাইয়া এখানে মাইনাসটা আসলে কি মিন করে? এখানে মাইনাসটা মিন করে একটা অপোজিং ফোর্স। কি মিন করে? একটা অপোজিং ফোর্স বা একটা রেজিস্টিভ ফোর্স। কেন আমরা অপোজিং ফোর্স অথবা রেজিস্টিভ ফোর্স বলছি? তার মেইন কারণ হচ্ছে অবজেক্টের কিন্তু আগে অ্যাক্সেলারেশন ছিল আর পরে অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি ছিল, পরে তার ভেলোসিটি 0 হয়ে গেছে। তো এটা কখন পসিবল? একটা অবজেক্ট আসছিল, তার মোশনকে তুমি স্টপ করে দিছো, তার মানে কি তুমি তার মোশনকে রেজিস্ট করছো। সেই যে অপোজিং ফোর্স হিসেবে সে কাজ করছে, বা এই প্লেয়ারটা আসলে একটা অপোজিং ফোর্স দিছে দেখেই কিন্তু এই বলটা এসে কি হয়ে গেছে বলতো? স্টপ হয়ে গেছে। সেই জন্য আমার ভ্যালুটা আসছে এখানে হচ্ছে মাইনাস। আচ্ছা, এখন চলো হোয়াট ইজ দ্য ইম্পালস অফ ফোর্স, এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। ইম্পালস অফ ফোর্সটা আমরা করে ফেলি। সো আমরা জানি ইম্পালস অফ ফোর্স হচ্ছে যেটাকে আমরা লিখতে পারি এফ ইন্টু টি। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো ফোর্সের ভ্যালু আমাদের কত আছে? -50। আর টাইমের ভ্যালুটা আমাদের কত আছে? 0.2। সো তুমি মাল্টিপ্লাই করে ফেলো। মাল্টিপ্লাই করলে তোমার আনসার কত আসবে? আনসার আসবে -10। এখন ইউনিট কোনটা লিখবা, তাই না? ফোর্সের ইউনিট কি? নিউটন। আর টাইমের ইউনিট কি? সেকেন্ড। টাইমের ইউনিট কি? সেকেন্ড। তো তোমার আনসার আসে -10 নিউটন সেকেন্ড। সো এটাই হচ্ছে তোমার ইম্পালস অফ ফোর্স। ওকে ফাইন, চলো আমরা একটা নেক্সট কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনটা পার্টিকুলারলি মজার, তা আমি তোমাদের একটু টাইম দিব এটা সলভ করতে। ফার্স্ট আমি একটু কোয়েশ্চেনটা বুঝাই দেই, এরপর তোমরা আমাকে বলবা আনসারটা কত। না পারলে আমি তো অবশ্যই আসছি। এ বল অফ 0.1 কেজি ম্যাস হিটস এ ভার্টিক্যাল ওয়াল অ্যাট 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। সো আমি একটা কাজ করি, তোমাদের এই ফিগারটা একে একটু বুঝাই। মনে করো এটা একটা ভার্টিক্যাল ওয়াল আছে, এখানে একটা বল যার ম্যাস হচ্ছে 0.1 কেজি। এই বলটা কি করে? এই ওয়ালে গিয়ে হিট করে। এই বলটা এই ওয়ালে গিয়ে হিট করে। কত ভেলোসিটিতে হিট করে দেখো তো? 10 মিটার পার সেকেন্ডে। 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সে হিট করে। আচ্ছা, এখন 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে হিট করার পর রিটার্নস ব্যাক উইথ দ্য সেম ভেলোসিটি। সেম ভেলোসিটিতে সে কি করে? আবার রিটার্ন করে। তাহলে সে হিট করার পর এখন আবার সে রিটার্ন করবে সেম ভেলোসিটিতে। তাহলে এখানে আমি লিখতে পারি v ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইম্পালস অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াল? তাহলে ইম্পালস অফ ফোর্স আমাকে ক্যালকুলেট করতে হবে। সো ইম্পালস অফ ফোর্স আমরা অ্যাকচুয়ালি কি জানি? ইম্পালস অফ ফোর্স হচ্ছে এফ ইন্টু টি। এখন দেখো মজার বিষয় হলো যে এই কোয়েশ্চেনে কিন্তু তোমাকে ফোর্স দিয়ে দেয় নাই বা টাইমও দিয়ে দেয় নাই। তো প্রবলেম নাই, যদি ফোর্স আর টাইম না দেওয়া থাকে, যেমন আগের কোয়েশ্চেনে কিন্তু ফোর্স আর টাইম দেওয়া ছিল, আমরা জাস্ট মাল্টিপ্লাই করে আনসার নিয়ে আসছি। এখন এখানে ফোর্স আর টাইম দেওয়া নাই, কিন্তু আমরা আরেকভাবে ক্যালকুলেট করতে পারি। আমরা সবাই জানি এফ ইন্টু টি কে আবার কি লেখা যায়? এম ইন্টু ভি মাইনাস ইউ লেখা যায়। ওই যে ইম্পালস অফ ফোর্স হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টামের ইকুয়াল। এখন তোমরা একটু আমাকে আনসারে জানাও যে এখানে তোমার কত আনসার আসে। এখানে যে এম ইউ ভি সবই দেওয়া আছে, তোমরা আমাকে একটু আনসারটা জানাও যে আনসারটা কার কত আসে।
এটা একটু সবাই আমাকে ইনবক্সে জানাও। সবাই একটু টিচার ইনবক্সে আমাকে আনসারটা একটু জানিয়ে দাও কত আসে। আচ্ছা, রায়ান বলছো 0 আসে। ওকে ফাইন, দেখি আরো একটু ট্রাই করো কয়েকজন, তারপরে হচ্ছে আমি ফাইনাল আনসারটা তোমাদের বলে দিই। আচ্ছা, তো 0 বলছো অনেকে, আবার হচ্ছে অনেকে বলতেছো যে ভাইয়া 0 হবে না, এটা হবে হচ্ছে 2, অনেকে আবার -2 বলতেছো। আচ্ছা চলো দেখি, আমরা দেখি আনসারটা আসলে কত আসে। দেখো, যারা যারা আসলে 0 বললা তাদের আনসারটা কিন্তু আসলে হয় নাই। কেন হয় নাই ভাইয়া? এখানে খেয়াল করো, আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে ভেলোসিটি কোন ডিরেকশনে আছে। তো দেখো, ইনিশিয়াল ভেলোসিটি আছে রাইট সাইডে আর ফাইনাল ভেলোসিটি আছে লেফট সাইডে। তো দুইটা কিন্তু অপোজিট ডিরেকশন, তাই না? সবসময় মাথায় রাখবা, শুধু এই কোয়েশ্চেনে না, অপোজিট ডিরেকশন যদি থাকে, ধরো একটা রাইট সাইডে আছে আর একটা লেফট সাইডে আছে, অপোজিট ডিরেকশন থাকলে একটাকে তুমি যদি প্লাস ধরো, ডেফিনেটলি অন্যটাকে তোমার মাইনাস ধরতে হবে। এখন এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে রাইট সাইডটাকেও প্লাস ধরতে পারো, লেফট সাইডটাকেও প্লাস ধরতে পারো, প্রবলেম নাই। তাইলে এখন কি করব ভাইয়া? এখানে তুমি যে দেখতে তো পাচ্ছ যে ইনিশিয়াল ভেলোসিটি রাইট সাইডে ছিল আর ফাইনাল ভেলোসিটি লেফট সাইডে ছিল। ধরো আমি ধরলাম হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি মনে করো এটা প্লাস, আর ফাইনালটা তাহলে কি হবে? মাইনাস। কারণ কি, একটা রাইট সাইড আর একটা লেফট সাইড, এই জন্য একটা প্লাস হলে আর একটা ডেফিনেটলি মাইনাস হবে। তাহলে এখন আমি জাস্ট এখানে ভ্যালুটা ইনপুট করব। এম কত? 0.1, ভি কত? -10, ইউ কত? ইউ হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার ফাইনাল আনসার কি আসে বলো? 0.1 ইন্টু -20, সবার আনসার আসে -2। আনসার আসে -2। এখন দেখো, তুমি কার ভ্যালু বসাইছো? কেজি আর মিটার পার সেকেন্ড বসাইছো না? তাহলে এম এর ইউনিট হচ্ছে কেজি আর ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে তোমার এখানে আনসার, -2 কেজি পার মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আনসার। এবার বুঝছো? ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে হোপফুলি সবাই বুঝছি যে এখানে ভুলটা আসলে কোথায় ছিল। আরেকটা বিষয় দেখো, এটা কমন সেন্স দিয়ে বোঝা যায় যে এরকম সিনারিওতে তোমার কখনো ইম্পালস অফ ফোর্স অ্যাকচুয়ালি 0 হবে না, অ্যাটলিস্ট যাই হোক 0 হবে না। তার কারণ একটা ওয়াল এখানে আছে, তার উপর একটা অবজেক্ট এসে হিট করলো, আবার অবজেক্টটা কি ব্যাক গেল। সো এখানে ফোর্সের যে ইম্প্যাক্ট, এখানে একটা অবজেক্ট আসলো আবার সে অবজেক্টটা ব্যাক গেল, ফোর্সের যে ইম্প্যাক্ট সেটা তো ওভারঅল 0 না। তাহলে ফোর্সের ইম্প্যাক্ট অথবা ফোর্সের ইফেক্ট যদি 0 না হয়, তাহলে ডেফিনেটলি তার আনসারটা তো নন 0 আসবে, অর্থাৎ 0 বাদে যে কোনো কিছু একটা আসবে। ফোর্সের ইফেক্ট 0 কখন হতো? যদি অবজেক্ট যেভাবে আসছে সেভাবে যদি চলে যেতে পারতো, কিন্তু এই ভার্টিক্যাল ওয়ালটা কি করে? তার ভেলোসিটিকে চেঞ্জ করে দিছে, ডিরেকশনটা ডিফারেন্ট করে দিছে। দ্যাটস ওয়াই তার ফোর্সের কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট না থাকলে ডিরেকশন কিন্তু এখানে চেঞ্জ হতো না। আচ্ছা, এবার চলো সামনে যাই। আমরা এখন লিফট নিয়ে অনেকগুলো পড়ালেখা করব। সো লিফটের কনসেপ্টটা তোমাদের 9, 10-এও ছিল। আমরা এটাকে একটু ইন্টারমিডিয়েটের সিলেবাসেই রাখবো, তবে আজকের ফ্রি ক্লাস হিসেবে এটাকে খুব বেশি এক্সটেন্ড করব না বা অনেক ব্রড লেভেলের কিছু বলবো না। জাস্ট যতটুকু দরকার ততটুকু বলবো আপাতত। একাডেমিক ক্লাসে আমরা একদম ডিটেলসে শিখবো যে আসলে কি কি ভেরিয়েশন এখানে হয়। সো লিফটের ক্ষেত্রে যদি তোমরা একটু তাকাও, লিফটের অ্যাক্সেলারেশনটা কোন দিকে আছে? এখানে আপওয়ার্ড অ্যাক্সেলারেশন আছে। একটা বিষয় তোমাদের সবাইকে জানতে হবে, যেটা অ্যাকচুয়ালি 9, 10-এ ছিল না। সেটা কি জিনিস? এটা একটু তোমাদের সবার জন্য নতুন, সবাই খাতায় ডেফিনেটলি নোট করবা। একটা যদি পার্সন থাকে লিফটের মধ্যে অথবা একটা অবজেক্ট থাকে, ডেফিনেটলি আমরা জানি সেই অবজেক্টের একটা কি থাকে? একটা ওয়েট থাকে, এবং সেই ওয়েটের ভ্যালু কত? mg। এটা আমরা সবাই জানি। এখন পার্সনকে, যেমন ধরো এই লিফটটা তো আসলে কোথায়? আর্থের উপরে, তাই না? তাহলে এই mg আসলে কি? একটা গ্র্যাভিটেশনাল একটা ফোর্স। সিমিলারলি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল আমরা কি জানি? প্রত্যেকটা ফোর্সের একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট কি আছে? রিয়াকশন আছে। তো যখন এই গ্রাউন্ডটা যখন অবজেক্টকে নিচের দিকে অ্যাট্রাক্ট করে, একইভাবে এই অবজেক্ট অথবা পার্সনও কিন্তু এটাকে অ্যাট্রাক্ট করে। সো একটা ফোর্স তোমার হবে হচ্ছে এই গ্রাউন্ড থেকে আপওয়ার্ড ডিরেকশনে, আরেকটা হবে গ্রাউন্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে।
গ্রাউন্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে। এখন খেয়াল করো তাহলে অবজেক্টের ক্ষেত্রে এই গ্রাউন্ড থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন যেটা এমজি, সেটা আমরা সবাই জানি, এটাকে আমরা ওয়েট বলেই চিনি, তাই না? কিন্তু আপাতত তোমাদের একটু নতুন জিনিস আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শুনো। নিচের দিকেরটাকে আমরা কি বলে চিনি? ওয়েট নামে চিনি। আপাতত ওয়েট না বলে এটাকে এমজি বলো, এমজি বলো। আর আপওয়ার্ড যে ফোর্সটা আছে এটার নামটা সবাই একটু লিখে রেখো, এটার নাম হচ্ছে নর্মাল ফোর্স। এটার নাম কি? নর্মাল ফোর্স। তো নর্মাল ফোর্স অ্যাকচুয়ালি কি? নর্মাল ফোর্স হচ্ছে ভাইয়া একটা সারফেস পারপেন্ডিকুলার ভাবে তোমাকে যে ফোর্সটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে নর্মাল ফোর্স। তো ধরো এটা তো একটা সারফেস, এই একদম প্লেন সারফেসে একটা অবজেক্ট যখন থাকবে তখন এই সারফেসটা তাকে কি দেয়? একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করে। এখন যদি সারফেসটা এরকম প্লেন না হয়ে ধরো এরকম এরকম যদি ইনক্লাইন্ড হয়, ধরো এখানে একটা থিটা অ্যাঙ্গেল ধরো আছে কোয়েশ্চেনে, তখন যখন অবজেক্ট তুমি এই সারফেসে রাখবা তখন নর্মাল ফোর্স কোন ডিরেকশনে হবে? তখন নর্মাল ফোর্স হবে এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। অর্থাৎ নর্মাল ফোর্স অলওয়েজ কি হবে বলো তো? পারপেন্ডিকুলার হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। যে তুমি যেই গ্রাউন্ডে বা যেই সারফেসে রাখছো সেই সারফেসের সাথে সবসময় নর্মাল ফোর্সটা পারপেন্ডিকুলার হবে, সবসময় পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে? সো নর্মাল ফোর্স আশা করি আমরা সবাই ক্লিয়ার। এখন আসো যে এটার একটু সলিউশনটা তোমাদের বলে দেই বা তোমাদের বুঝাই দেই। আমাদের এখানে লিফটের অ্যাক্সেলারেশন কোন ডিরেকশনে? আপওয়ার্ড ডিরেকশনে, তাই না? তাহলে আমরা কি শিখছি? সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তো তোমাদের একটা টেকনিক শিখাইছিলাম, যেই ডিরেকশনটা আমাদের অ্যাক্সেলারেশনের সেই ডিরেকশনটাকে আমরা প্লাস ধরবো। তাহলে অ্যাক্সেলারেশন যদি উপরে হয়, তাহলে উপরের ফোর্সটাকে আমি ধরবো প্লাস, নিচের ফোর্সটাকে আমি ধরবো মাইনাস। তাহলে এখানে যে পার্সনটা আছে, তাহলে এখানে যে পার্সনটা আছে সেই পার্সনের উপরের দিকে যে ফোর্সটা আছে যেটা তাকে সারফেস দিচ্ছে সেটাকে আমি ধরবো প্লাস, আর নিচের এমজিটাকে আমি ধরবো হচ্ছে মাইনাস। কেন মাইনাস ধরবো? নিচের এমজিকে আমি কেন মাইনাস ধরবো আবারও বলে দিচ্ছি। তোমার অ্যাক্সেলারেশন যেই ডিরেকশন, অ্যাক্সেলারেশন কোথায় আছে? এখানে আপওয়ার্ড। তাহলে উপরেরটাকে তোমার ধরতে হবে প্লাস আর ডাউনওয়ার্ডটাকে তোমার ধরতে হবে মাইনাস। এটাই হচ্ছে রুল। তাহলে এখন আমি এখানে কিভাবে লিখবো বলো? প্লাস আর মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ। তো এখান থেকে লেখা যায় দেখো আর ইকুয়ালস টু এম এ প্লাস এম জি। দেয়ারফর এখান থেকে আমরা লিখতে পারবো আর ইকুয়ালস টু এম কমন নিলে জি প্লাস এ। তাহলে একটা বিষয় খেয়াল করো, এই আর এর মিনিংটা আসলে কি, তাই না? ওইটা তোমাদের আমি বলতেছিলাম আজকে নিউ একটা কনসেপ্ট আমরা শিখবো। এই আরটা অ্যাকচুয়ালি মিন করে অ্যাপারেন্ট ওয়েট, যেই ওয়েটটা অ্যাকচুয়ালি তুমি ফিল করবা। আরটা অ্যাকচুয়ালি মিন করে অ্যাপারেন্ট ওয়েট। তো আরটাকে আমি একটু আগে কি বলছি? নর্মাল ফোর্স বলছি না? তো এই সারফেস তোমাকে যে ফিডব্যাকটা দিচ্ছে, মানে ফিডব্যাক বললো না, সারফেস আসলে তোমাকে যে ফোর্সটা অ্যাপ্লাই করে, নর্মাল ফোর্স যেটা তোমাকে দিচ্ছে, সেই নর্মাল ফোর্সটাই হচ্ছে তোমার, মনে রাখবা আজকে থেকে, অ্যাপারেন্ট ওয়েট। একটা সারফেস তোমাকে যেই নর্মাল ফোর্সটা দেয়, এই নর্মাল ফোর্সটাই তোমার হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। যদিও আমরা এতদিন আসলে এমজিকে কি বলতাম? ওয়েট বলতাম। কিন্তু সারফেস তোমাকে যেই ফোর্সটা অ্যাপ্লাই করে পারপেন্ডিকুলারলি সেটা অ্যাকচুয়ালি তোমার অ্যাপারেন্ট ওয়েট। সো আরটাকে যদি আমি অ্যাপারেন্ট ওয়েট বলি, এই অ্যাপারেন্ট ওয়েট আসলে কত আসে বলো তো? এম ইন্টু জি প্লাস এ। আর একটা বিষয় তোমরা বুঝছো কিনা, নর্মালি তো ধরো লিফটের যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকতো, ধরো লিফট জাস্ট রেস্ট কন্ডিশনে আছে, তখন এই যে নর্মাল ফোর্সটা যেটা আমরা বলি আর, এটা অ্যাকচুয়ালি কার ইকুয়াল হইতো বলো তো? এটা অ্যাকচুয়ালি এই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে এমজি, এই এমজি এর ইকুয়াল হইতো। দেখো এমজি এর কি হইতো? ইকুয়াল হইতো। এই এমজি এর তখন ইকুয়াল হইতো। সো এই ক্ষেত্রে কিন্তু তার যে অ্যাপারেন্ট ওয়েট সেটা হইতো হচ্ছে এমজি। বাট লিফট যখন মুভ করে, লিফটে যখন অ্যাক্সেলারেশন আছে, তো অ্যাক্সেলারেশনের যেই ডিরেকশন সেই ডিরেকশনের ফোর্সটা কিন্তু বড় হয়। আগে তোমাদের পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো, এই যে দেখো এখানে তোমাদের পড়াইছিলাম যে গ্রেটার যে ফোর্সটা থাকে সেই ডিরেকশনে কিন্তু তোমার অ্যাক্সেলারেশন হয়। যেই দিকে তোমার গ্রেটার ফোর্স সেই দিকে অ্যাক্সেলারেশন হয়। একইভাবে দেখো এখানে অ্যাক্সেলারেশন উপরের দিকে, মানে কি? মানে উপরের দিকে তোমার গ্রেটার ফোর্স আছে, ফোর্সটা বড় হবে। সেই জন্য এই আর এর যে ফোর্সটা সেটা কিন্তু গ্রেটার একটা ফোর্স। কার থেকে গ্রেটার? এমজি থেকে গ্রেটার। তো এমজি হচ্ছে তোমার কি, আমরা নর্মাল ওয়েট বলি এমজিকে, বাট লিফটের ক্ষেত্রে খেয়াল করো এই অ্যাপারেন্ট ওয়েটটা কিন্তু এমজি থেকেও গ্রেটার। তার মানে আমরা বলতে পারি লিফট যখন আপওয়ার্ড মুভমেন্ট করে বা অ্যাসেন্ডিং যখন একটা লিফট থাকে তখন তার ওয়েটটা কিন্তু ইনক্রিজ হয়।
নর্মাল ওয়েট আমরা বলি হচ্ছে এমজি, বাট এইরকম লিফটে থাকলে তোমার ওয়েটটা এখানে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। সো আমি এখানে বলতে পারি ওয়েটটা ইনক্রিজ হচ্ছে, অ্যাপারেন্ট ওয়েটটা কি হয়ে গেছে, ইনক্রিজ হয়েছে। তো এটা একটা মজার বিষয়। তুমি যদি এখানে একটা ওয়েইং স্কেল রাখো, যেটাতে আমরা আসলে আমাদের ওয়েট মাপি, এই ওয়েইং স্কেলের ভ্যালু তখন কত হবে, এই ওয়েইং স্কেল তখন তোমাকে এটা দেখাবে, এটার ইকুইভ্যালেন্ট যে ম্যাস সেটা তোমাকে আসলে এখানে সে শো করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোথায় বলো তো, আপওয়ার্ড একটা লিফটে বা অ্যাসেন্ডিং একটা লিফটে। তাহলে এখানে লিখে রাখলাম আমি অ্যাসেন্ডিং লিফট, যেটা অ্যাকচুয়ালি উপরের দিকে উঠে, অ্যাসেন্ডিং লিফট যেটা অ্যাকচুয়ালি উপরের দিকে উঠে। এবার চলে আসো, আমরা আসবো ডিসেন্ডিং লিফটে। ডিসেন্ডিং লিফটে আসবো। খেয়াল করে দেখো এখানে এই লিফটের অ্যাক্সেলারেশন কোন ডিরেকশনে, ডাউনওয়ার্ড। লিফটের অ্যাক্সেলারেশন কি, ডাউনওয়ার্ড। তাহলে এই দিকের যে এমজিটা আছে সেটাকে আমি ধরবো এবার প্লাস, আর আপওয়ার্ড যে আরটা আছে সেটাকে আমি ধরবো মাইনাস। তার কারণ কি, এই ডিরেকশনটাকে সবসময় প্লাস ধরতে হয়, তাহলে নিচে হবে প্লাস, উপরে হবে মাইনাস। সো আমি দেখুন আবার ইকুয়েশন লিখি, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। সো আমি কিভাবে লিখবো, প্লাস এম জি মাইনাস আর ইকুয়ালস টু এম এ। এখন দেখো এখান থেকে আমি লিখতে পারবো এম জি মাইনাস এম এ ইকুয়ালস টু আর। সো আমাদের বের করার টার্গেট কিন্তু আসলে অ্যাপারেন্ট ওয়েট। তাহলে অ্যাপারেন্ট ওয়েট যেটা আর, তার ভ্যালু কত আসে, এম ইন্টু জি মাইনাস এ, এম ইন্টু জি মাইনাস এ। তাহলে খেয়াল করো এখানকার অ্যাপারেন্ট ওয়েটটা কিন্তু ডিক্রিজ করে, নর্মাল ওয়েটটা কত এম জি, তার থেকেও ডিক্রিজ করে। সো এখানে আমি বলতে পারি যে এখানে কিন্তু ওয়েটটা ডিক্রিজ করে। সো তোমার ফিল হবে তোমার ওয়েটটা এখানে ডিক্রিজ হয়েছে। ক্লিয়ার? এখন সবকিছু থেকে যেটা আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, সেটা কেমন আন্ডারস্ট্যান্ডিং দেখো ভাইয়া, কেমন আন্ডারস্ট্যান্ডিং, যে তোমার লিফট যদি উপরের দিকে মুভ করো, অর্থাৎ অ্যাসেন্ডিং লিফট হয়, সেক্ষেত্রে তুমি কি করো, জি প্লাস এ করো, তাই না? শুধুমাত্র জি লেখো না, তুমি তখন কি লেখো, জি প্লাস এ লেখো। আর লিফট যখন ডাউনওয়ার্ড মুভ করে তখন তুমি কি লেখো, জি মাইনাস এ লিখো। তাহলে এখন থেকে মনে রাখবা, আমি একটা পার্টে তোমাকে লিখে দিচ্ছি, এখন থেকে মনে রাখবা, লিফট যদি ডাউনওয়ার্ড মুভ করে তাহলে অ্যাক্সেলারেশনকে তুমি কি লিখবা, তখন আজকে থেকে জি মাইনাস এ লিখবা। আর লিফট যদি উপরের দিকে মুভ করে অ্যাক্সেলারেশনকে তুমি লিখবা হচ্ছে জি প্লাস এ। সো জিনিসটা খুবই ইজি, আপওয়ার্ড লিফটে লিখবা জি প্লাস এ, ডাউনওয়ার্ড লিফটে লিখবা জি মাইনাস এ। সো অ্যাসেন্ডিং লিফটে হবে জি প্লাস এ, ডিসেন্ডিং লিফটে হবে জি মাইনাস এ। হোপফুলি এটা সবার মনে থাকবে। এবার চলো আমরা একটা প্র্যাকটিস করে দেখি আমরা এটা সলভ করতে পারি কিনা। সো কুইজ 2 লঞ্চ করে দেওয়া হচ্ছে, সবাই একটু আনসার করো। আচ্ছা সবাই একটু আনসার করে দিও। এ লিফট ইজ মুভিং আপওয়ার্ড উইথ, লিফট ইজ মুভিং আপওয়ার্ড, আপওয়ার্ড হলে আমরা কি জানি, জি প্লাস এ করতে হবে, উইথ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো অ্যাক্সেলারেশনের ভ্যালু বলে দিছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হোয়াট ওয়েট উইল এ পারসন অফ মাস 60 কেজি ইনসাইড দ্য লিফট ফিল। তাহলে ম্যাস বলে দিছে এখানে আমাদের কত, 60 কেজি। তাহলে আমরা কি জানি, আপওয়ার্ড লিফটের ক্ষেত্রে আমাদের যে অ্যাপারেন্ট ওয়েটটা হয় সেটা হয় হচ্ছে এম ইন্টু এই যে জি প্লাস এ, জি প্লাস এ। সেটা সলভ করলে তো আমাদের আনসার হয়ে যাচ্ছে, তাই না? সলভ করলে আনসার হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের টাইম কিন্তু শেষ। তাহলে এম কত আছে 60, জি হচ্ছে 9.8, আর অ্যাক্সেলারেশন হচ্ছে 2, তাহলে 60 ইন্টু 11.8। সো আমাদের আনসার আসবে 708 নিউটন। তার মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসার। অলরাইট, সো ভেরি গুড। এবার চলো আমরা সামনের দিকে যাই। এবার আমরা দেখব টেনশন ইন এ স্ট্রিং ইন এ লিফট। অর্থাৎ হচ্ছে আমরা এতক্ষণ কি দেখছি, অ্যাপারেন্ট ওয়েট দেখছি না, এখন আমরা দেখব হচ্ছে টেনশন। এখন টেনশন আসলে কোনটা, এটা কি আমাদের টেনশন, ব্রেনের টেনশন? না, এটা আসলে কি মিন করে, এটা হচ্ছে ধরো এই লিফটের মধ্যে একটা অবজেক্টকে তুমি এভাবে ঝুলাই রাখছো, অবজেক্টের ম্যাস হচ্ছে মনে করো এম, অবজেক্টের ম্যাস হচ্ছে এম। এখন এই অবজেক্টে কিন্তু অলরেডি নিচের দিকে একটা ফোর্স সে ফিল করে গ্র্যাভিটির জন্য, সেটা কত, এমজি। আর সেটা যেই স্ট্রিং এর মাধ্যমে কানেক্টেড, ডেফিনেটলি সেই স্ট্রিং এর টেনশন কোন ডিরেকশনে কাজ করবে, উপরে, তাই না?
কারণ আপওয়ার্ড যদি ডিরেকশনে না টেনশন কাজ করে তাহলে তো এই অবজেক্টটা এখানে থাকতো না, এখানে তো ব্যালেন্স কন্ডিশনে থাকতো না। নিচে এমজি কাজ করে, ডেফিনেটলি উপরে টিকে কাজ করতে হবে। এখন চলে আসো, এটা তো নর্মাল সিনারিও, এটা তো নর্মাল সিনারিও। বাট যখন তুমি লিফটের ক্ষেত্রে আসবা, লিফটের যদি অ্যাক্সেলারেশন তোমার আপওয়ার্ড হয়, আমি এখানে আপওয়ার্ড দিয়ে দেখাবো, যদি লিফটের অ্যাক্সেলারেশনটা তোমার আপওয়ার্ড হয় তাহলে আপওয়ার্ড ডিরেকশনটাকে প্লাস ধরবো, সো উপরে হবে প্লাস, নিচে হবে আমার মাইনাস। সো এখানে আমি লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। সেখানে কি লিখবো, প্লাস টি মাইনাস এম জি, প্লাস টি মাইনাস এম জি ইকুয়ালস টু এম এ। তো এখান থেকে আমি লিখতে পারবো টি ইকুয়ালস টু হবে এম জি প্লাস এ। তাহলে খেয়াল করো এখানে কি হচ্ছে, টেনশনটা ইনক্রিজ হয়ে গেছে না? এবং মজার বিষয় হলো দেখো, এটা কিন্তু এক্স্যাক্টলি আগের কেজের মতোই, অর্থাৎ তোমার অ্যাক্সেলারেশন যদি আপওয়ার্ড হয় তাহলে তুমি এখানেও কি করছো, অ্যাপারেন্ট ওয়েটের মতোই তুমি কিন্তু এখানেও জি প্লাস এ করে দিচ্ছ, জি প্লাস এ করে দিচ্ছ। তাহলে তুমি আমাকে বলো তো, যদি একটা লিফট ডিসেন্ডিং হয়, হ্যাঁ, যদি একটা লিফট ডিসেন্ডিং হয়, ধরে নাও এরকম একটা লিফট যার অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড, অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড, এই ক্ষেত্রে তাহলে আসলে টেনশনটা কত হবে বলো তো? এই ক্ষেত্রে এই টেনশনটা কত হবে বলো? এই ক্ষেত্রে এই টেনশনটা আমরা এমনি বুঝতে পারি, এখানে যেহেতু জি প্লাস এ করছি, এখানে কি করব, জি মাইনাস এ করব। সো এক্স্যাক্টলি আগের মতোই, এক্স্যাক্টলি আগের মতোই। অর্থাৎ তুমি লিফট যদি উপরে উঠে তোমার টেনশন হবে হচ্ছে এম ইন্টু জি প্লাস এ, আর লিফট নিচে নামলে টেনশন হবে এম ইন্টু জি মাইনাস এ। বুঝছো? সেই আগের কনসেপ্টটাই, উপরে প্লাস, নিচে নামলে মাইনাস। সো এখন একটা কোয়েশ্চেন এখানে আছে, চলো আমরা দেখি সলভ করে পারি কিনা। একটা লিফটের কথা ডেফিনেটলি বলা আছে, যে লিফটের একটা আপওয়ার্ড অ্যাক্সেলারেশন আছে কত দেখো তো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আপওয়ার্ড একটা অ্যাক্সেলারেশন আছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ইফ এ বডি অফ মাস 5 কেজি ইনসাইড দ্য লিফট ইজ অ্যাটাচড টু এ স্ট্রিং অফ নেগলিজিবল মাস। সো একটা অবজেক্ট এখানে ঝোলানো আছে যার ম্যাস হচ্ছে কত বলতো, যার ম্যাস হচ্ছে এখানে কত বলছে দেখো তো, 5 কেজি। হোয়াট উইল বি দ্য টেনশন ইন দ্য স্ট্রিং? একটু আগে তোমাদের পড়াইলাম, অ্যাক্সেলারেশন যদি উপরের ডিরেকশনে থাকে তাহলে টেনশন কি হবে, টেনশন হবে এম ইন্টু জি প্লাস এ। আপওয়ার্ড ডিরেকশন হলে এখানে কি করতে হয়, প্লাস করতে হয়, তাই না? তাহলে এখন এম কত আছে 5, জি আছে কত 9.8, আর অ্যাক্সেলারেশন কত 2, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 11.8, তাহলে কত আসে 59 নাকি? হ্যাঁ 59। সো আমাদের আনসার আসবে 59 নিউটন। বুঝতে পারলাম কিনা বলো, বলো ভাইয়া বুঝতে পারলাম কিনা? ইজি লাগতেছে কিনা যে লিফটের মধ্যে অ্যাপারেন্ট ওয়েট দেখলাম, এটা টেনশন, সবই দেখছো একই নিয়মেই কাজ করে, জাস্ট তুমি একটা যদি ভালো করে বুঝতে পারো বাকিগুলা কিন্তু তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগবে, একদম ক্লিয়ার লাগবে। ওকে, ভেরি গুড। আচ্ছা এবার চলো সামনেরটা একটু দেখি, এটা জাস্ট আগেরটাই, আগের কোশ্চেনটাই জাস্ট দেখো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার 5 কেজি। তাহলে দেখো একটা জায়গায় চেঞ্জ আছে, সেটা হচ্ছে এই লিফটার কথা বলে দিচ্ছে এটা ডিসেন্ডিং একটা লিফট, তার মানে অ্যাক্সেলারেশন কোন ডিরেকশনে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। কিন্তু শুধুমাত্র সেই অ্যাক্সেলারেশন কত বলে দিচ্ছে, 2ই বলে দিচ্ছে, আর ম্যাস সেই 5 কেজি বলে দিচ্ছে, সব সেম, খালি কি ডিসেন্ডিং লিফট। তাহলে এখানে যে টেনশনটা বের করতে হবে, হোপফুলি এটা আমরা এমনিতেই পারবো, এম ইন্টু কি হবে, জি মাইনাসে হবে। কারণ ডিসেন্ডিং যদি হয় সেক্ষেত্রে আমরা কি শিখছি, ডিসেন্ডিং থাকলে আমরা কি করি, মাইনাস করি। তাহলে এখন ভ্যালুগুলো বসাই, 5, 9.8 মাইনাস 2, তাহলে 5 ইন্টু কত 7.8, তাহলে কত আসে 39 নিউটন আসবে, 39 নিউটন আসবে। ক্লিয়ার? আগের কোশ্চেনের মতোই। এবার আমরা দেখব সিম্পল পেন্ডুলাম ইন এ লিফট। আচ্ছা, তো সিম্পল পেন্ডুলাম ইন এ লিফট যদি আমাদের এখানে দেখতে হয়, আমরা যদি এখানে দেখাই, ধরো এখানে লিফট আছে, তো ভাইয়া লিফটটা যদি তোমার ধরো আপওয়ার্ড ডিরেকশনে উঠে, তার অ্যাক্সেলারেশন যদি আপওয়ার্ড হয়, তাহলে এখানে যে সিম্পল পেন্ডুলামটা থাকবে, ধরো এই পেন্ডুলামটা এখানে কি করে, এভাবে মুভ করে, এভাবে মুভ করে। তাহলে এখন সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা 19-এ কিন্তু একটা টাইম পিরিয়ড বের করার ফর্মুলা দেখছিলাম। টাইম পিরিয়ড বের করার ফর্মুলাটা কি ছিল, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, মনে আছে কিনা, এল বাই জি। কিন্তু ভাইয়া এখানে আমি কিন্তু আর জি লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, তোমাদেরকে দেখানো হয়েছিল, দেখো যদি লিফটের ডিরেকশনটা আপওয়ার্ড হয়
তাহলে তোমাকে তখন লিখতে হবে ভাইয়া জি প্লাস এ। কি লিখতে হবে? জি প্লাস এ। সো খেয়াল করো, যেহেতু আমি এখানে কি লিখছি, লিফটটা আপওয়ার্ড ডিরেকশনে উঠে, সো এখানে জি না লিখে কি লিখতে হবে? জি প্লাস এ লিখতে হবে। এটা কিন্তু ইন্টারমিডিয়েটে নতুন, তো তোমাদের কিন্তু 9, 10-এ ছিল না। আবার যদি এরকম আরেকটা তোমার মনে করো লিফট থাকে, ধরো এটা হচ্ছে আমাদের আপওয়ার্ড লিফট, তো এটাকে আমি একটু ওই পাশে রাখি, এটা মনে করো আপওয়ার্ড লিফট। এবার আমরা ডাউনওয়ার্ড লিফটটাও দেখে নিব, ডাউনওয়ার্ড লিফটটা আমরা দেখে নিব। এবার ধরো একটা লিফট আছে, এরকম একটা লিফট আছে, বাট তার অ্যাক্সেলারেশন হচ্ছে ডাউনওয়ার্ড, অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড। তাহলে এবার আমাকে বলো, অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড হলে ইকুয়েশন কি হবে? 2π√L বাই কি হবে বলো? জি মাইনাস এ হবে। কারণ ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন হলে কি করা লাগে? জি থেকে মাইনাস করা লাগে। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট কিন্তু একই রকম, উপরে উঠলে প্লাস আর নিচে নামলে মাইনাস, দ্যাটস ইট। এখন চলো আমরা দেখি, একটু প্র্যাকটিস করে আমরা পারি কিনা। এ লিফট ইজ ডিসেন্ডিং উইথ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অফ 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কি বলে দিছে? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলে দিছে 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ভ্যালু। খেয়াল করে দেখো, এখানে ডিসেন্ডিং বলে দিছে, ডিসেন্ডিং বলে দিছে মানে লিফটের অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড। আচ্ছা, হোয়াট উইল বি দ্য পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম অফ ইফেক্টিভ লেন্থ 0.99 মিটার ইনসাইড দ্য লিফট? তাহলে ইফেক্টিভ লেন্থ বলা মানে আসলে এল এর ভ্যালু বলে দেওয়া 0.99 মিটার। এখন তোমাকে বের করতে হবে কি বলো তো ভাইয়া? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড আমরা জানি টাইম পিরিয়ড হচ্ছে 2π√L বাই জি, কিন্তু এল বাই জি লিখলেই কিন্তু এখানে শেষ, শুধু জি লেখা যাবে না। ডাউনওয়ার্ড যদি হয় বা ডিসেন্ডিং যদি হয়, কি লিখতে হয়? জি মাইনাস এ লিখতে হয়। সো আমি এখানে কি লিখবো? জি মাইনাস এ লিখবো। তাহলে এখানে ভ্যালুটা কত আসবে দেখো, এল এর ভ্যালু হচ্ছে আমাদের 0.99, জি এর ভ্যালু 9.8, আর অ্যাক্সেলারেশন আছে আমাদের 2.8। সো কত আসে বলো? কত আসে? 2π ইন্টু 0.99 ডিভাইডেড বাই 7। আনসার আসে 2.36 সেকেন্ড। বলো বুঝলাম কিনা এবং ইন্টারেস্টিং লাগতেছে কিনা যে এক লিফটের মধ্যে কত কিছু হতে পারে, তাই না? কত কিছু হতে পারে বলো, ক্লিয়ারলি বুঝলাম কিনা? তো ডিসেন্ডিং লিফট বলছে দেখে ভাইয়া এখানে কি করছে? মাইনাস। অ্যাসেন্ডিং বা আপওয়ার্ড বললে কি করতো ভাইয়া? এখানে প্লাস করে দিত। ঠিক আছে, ভেরি গুড। এবার চলো আমরা একটু পুলির কোশ্চেন দেখি। এটা তোমরা হচ্ছে 9, 10-এও শিখে আসছো। সো পুলির কোশ্চেনটা একদম একবারে কিভাবে সলভ করা যায় সেই টেকনিকটা একটু তোমাদের সাথে শেয়ার করি। হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন অফ টু অবজেক্টস, তাই না? তাহলে এখানে অ্যাক্সেলারেশন চাইছে অ্যান্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং, তাহলে টেনশনও এখানে চাইছে, দ্যাট ইজ টি চাইছে। সো টেনশন কোন ডিরেকশনে কাজ করে? একটা অবজেক্ট যখন স্ট্রিং এ কানেক্টেড থাকে, আমরা আগেই বলছি যে ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে হচ্ছে এমজি। ধরো আমি এটাকে ধরলাম M1 আর এটাকে আমি ধরলাম M2, তাহলে এটা হবে আমার M1G আর এটা হবে আমার M2G। আচ্ছা, তাহলে টেনশন কোন ডিরেকশনে কাজ করবে? স্ট্রিংকে তুমি যদি একদম এখানে এইভাবেই রাখতে চাও, টেনশন ডেফিনেটলি উপরের দিকে কাজ করবে। এরকম কনস্ট্যান্ট রাখার জন্য ডেফিনেটলি উপরের দিকে কাজ করবে। এখানেও সেম, এখানেও টেনশনটা কাজ করবে আমার উপরের ডিরেকশনে। বলতে পারো ভাইয়া এখানে 1, 2 কেন দিলেন না? মনে রাখবা ভাইয়ারা, একটা স্ট্রিং যদি কখনো থাকে সেখানে একটা টেনশনই কাজ করবে। একটা স্ট্রিং থাকলে একটা টেনশনই কাজ করবে, দুটা স্ট্রিং থাকলে তখন দুটা টেনশন কাজ করবে। এখানে যেহেতু একটা স্ট্রিং এর সাথেই দুটো অবজেক্ট কানেক্টেড, টেনশন এখানে একটাই কাজ করবে। এখন আসো যে আমরা কিভাবে আসলে ক্যালকুলেশনটা করব। ফার্স্ট অফ অল ভাইয়া তুমি একটা চিন্তা করো, এখানে হেভি অবজেক্ট কোনটা আর লাইট অবজেক্ট কোনটা? এখানে হেভি অবজেক্ট হচ্ছে 5 কেজি। সো হেভি অবজেক্ট কি হয় সবসময়? হেভি অবজেক্ট সবসময় আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকে, আর লাইটার যে অবজেক্ট সেটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। সো হেভি অবজেক্ট পড়বে কোথায়? ডাউনওয়ার্ড তার অ্যাক্সেলারেশন হবে আর কি। আর যেটা লাইটার যে অবজেক্ট সেটার অ্যাক্সেলারেশন কোন ডিরেকশনে হবে? উপরে। সো মোশনটা কেমন হবে দেখো, মোশনটা হবে এরকম। হেভি যেটা সেটা আস্তে আস্তে নিচে পড়বে, লাইটটা আস্তে আস্তে উপরে উঠবে। তাহলে এখন খেয়াল করো, যদি আমি M1 এর জন্য ক্যালকুলেট করি, তাহলে আমরা লিখবো সামেশন অফ F ইকুয়ালস টু M1A। এখন খেয়াল করে দেখো, M1 এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা আপওয়ার্ড, তাহলে আপওয়ার্ড যে টেনশন সেটা হবে প্লাস,
mgটা হবে মাইনাস। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, প্লাস টি মাইনাস m1g ইকুয়ালস টু m1a। এটাকে আমি দিচ্ছি নাম্বার 1 ইকুয়েশন। আচ্ছা, একইভাবে আমি এখানে এবার m2 এর জন্য ইকুয়েশনটাকে লিখব। m2 এর জন্য খেয়াল করো, এখানে m2 যেটা আছে তার অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড, তার নিচের দিকে হবে প্লাস আর আপওয়ার্ড টেনশন হবে মাইনাস। দেখছো, অ্যাক্সেলারেশন দেখে কিন্তু আমি প্লাস মাইনাস বসাচ্ছি। তাহলে m2 এর জন্য ইকুয়েশন কি হবে, সামেশন অফ f ইকুয়ালস টু m2a। এখন কি করতে হবে ভাইয়া, m2 এর জন্য নিচের যে m2g এটা হচ্ছে প্লাস আর উপরের টিটা হচ্ছে মাইনাস। তাহলে কি লিখবো, m2g মাইনাস টি ইকুয়ালস টু m2a। এটাকে আমি দিলাম নাম্বার 2 ইকুয়েশন। যদি এখন আমি নাম্বার 1 নাম্বার 2 কে সলভ করি তাহলে কিন্তু আমার আনসার চলে আসবে। সো যদি এখানে নাম্বার 1 আর নাম্বার 2 কে আমি সলভ করি, আমরা কি লিখতে পারবো, t মাইনাস m1g প্লাস m2g মাইনাস টি ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডে আমাদের এই দুইটা আছে তাই না, তাহলে m1 প্লাস m2 ইন্টু a। দেখো এখানে কিন্তু m1 m2 কমন নেওয়া যায় কারণ দুই পাশে a আছে। তাহলে দেখো এখানে t আর t কিন্তু বাদ যাবে, এখান থেকে আবার g কমন নিতে পারবো, g কমন নিলে থাকবে m2 মাইনাস m1, এই পাশে থাকবে m1 প্লাস m2। তো এখান থেকে যদি আমি অ্যাক্সেলারেশন বের করতে চাই, অ্যাক্সেলারেশন কত হবে, g ইন্টু উপরে হচ্ছে m2 মাইনাস m1, নিচে হবে m1 প্লাস m2। তাহলে খেয়াল করো, g হবে আমার 9.8 আর m এর যে ভ্যালুটা, দেখো এটা হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন। এটা এভাবে মনে রাখতে পারো, g ইন্টু দুইটা ম্যাসের ডিফারেন্স, নিচে দুটা ম্যাসের সামেশন, খুবই সহজ। g ইন্টু দুটা ম্যাসের ডিফারেন্স ডিভাইডেড বাই দুটা ম্যাসের সামেশন করতে হবে। তাহলে উপরে ডিফারেন্স যখন তুমি করবা, গ্রেটার থেকে স্মলারটাকে তুমি মাইনাস করবা। দেখো m2 কিন্তু গ্রেটার, এখানে 5 মাইনাস 2, তাহলে এখানে কি করবো, 5 মাইনাস 2 লিখবো, 5 মাইনাস 2 লিখবো। নিচে তাহলে কি হবে, 5 প্লাস 2 হবে। তাহলে অ্যাক্সেলারেশন কত আসে, অ্যাক্সেলারেশন কত আসে বলো, 9.8 ইন্টু, আচ্ছা, সো অ্যাক্সেলারেশন আসে আমাদের 4.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অ্যাক্সেলারেশন আসলো। এখন কি তোমাকে আবার টেনশনও ক্যালকুলেট করতে বলছে। যদি আমি যে কোনো একটা ইকুয়েশন নিই, ধরো নাম্বার 1 ইকুয়েশনটাকে আমি নিয়ে আসলাম, তাহলে নাম্বার 1 ইকুয়েশন থেকে আমি লিখতে পারি t ইকুয়ালস টু m1a প্লাস m1g, দ্যাট ইজ m1 কমন নিলে g প্লাস a। তাহলে m1 এর ভ্যালু কত, 2, g এর ভ্যালু 9.8 আর অ্যাক্সেলারেশন কত আসে 4.2। সেখান থেকে লেখা যাবে 2 ইন্টু 14 হুইচ ইজ 28 নিউটন। সো এই হচ্ছে তোমার আনসার, ওটা হচ্ছে তোমার টেনশনের আনসার। তো টেনশন হবে 28 নিউটন আর অ্যাক্সেলারেশন হবে 4.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা সহজে করার টেকনিকটা কি, সহজে করার টেকনিকটা বলে দিচ্ছি বা শিখাই দিচ্ছি। দেখো এই একই কোশ্চেন আমি আবার একটু নিলাম এখানে, যাতে একবারে তোমাকে টেকনিকটা শিখাই দিতে পারি। দেখো আগের কোশ্চেনে যেমন আমি অনেক কিছু লিখে সলভ করছিলাম, এই যে অনেক কিছু লিখে সলভ করছিলাম, এখন এই একই কোশ্চেন আমি খুব অল্প টাইমে করে দিব। কেমনে, অ্যাক্সেলারেশনের ভ্যালু আসবে g ইন্টু উপরে দুটা ম্যাসের ডিফারেন্স, নিচে দুটা ম্যাসের সামেশন, ঠিক আছে। তাহলে g এর ভ্যালু কত, 9.8, ম্যাসের ডিফারেন্স কত দেখো 5 মাইনাস 2 আর সামেশন কত 5 প্লাস 2। আনসার তোমার ওই 4.2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে। সো এই ইজিলি কিন্তু আমরা অ্যাক্সেলারেশন আসলে বের করতেই পারতাম, আর টেনশন তো জাস্ট ওই যে এখানে জাস্ট বসাই দিলেই চলে আসতো, তাই না। তাহলে বিষয়টা কিন্তু খুব মানে খুবই মজার আর খুবই কিন্তু আসলে অল্প টাইমেও চাইলে আমরা সলভ করতে পারি, এমসিকিউ আসলেও আমরা পারবো ইনশাল্লাহ। তো সবাই বলো এটা আমরা বুঝতে পারলাম কিনা, বলো এই টেকনিক সহ আমরা বুঝতে পারলাম কিনা যে কিভাবে অল্প টাইমে আসলে এটাকে আনসার করা যাচ্ছে। ওকে, ভেরি গুড। এবার চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। এখানে যে ফিগারটা আছে, তোমরা যদি ফিগারটা দেখো তাহলে কি চিন্তা করতে হবে। দেখো এই যে অবজেক্টটা ধরো এখানে আছে, আমি ধরলাম এটা হচ্ছে আমার এটা দেখো ক্যাপিটাল এম আছে, স্মল এম আছে। একটা কাজ করি, m1 m2 ধরে ফেলি, তাহলে মনে হয় একটু ইজি হয়। হ্যাঁ, m1 m2 ধরে ফেলি। আমি একটা কাজ করি, এই টোটাল ভ্যালুটাকে একটু ইজি করে ফেলি। ধরো এটাকে ধরলাম আমি m1 2 কেজি ধরলাম, আর এটাকে আমি ধরলাম m2,
এটাকে ধরলাম আমি ধরো 4 কেজি। স্মল এম ক্যাপিটাল এম লিখলে দেখা গেছে যে একটু কনফিউশন তোমারও হইতে পারে, এভাবে লিখলাম। এখন এটাকে যদি আমি সলভ করতে চাই, একবারে সলভ কেমনে করা যায় সেটা টেকনিকটা তোমাকে দেখাই দিই। দেখো অ্যাক্সেলারেশন হবে জি ইন্টু ডিফারেন্স ইন মাস অ্যান্ড সামেশন অফ মাস। তবে একটা বিষয় মাথায় রাখবা, এই মাসের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সে অনলি কে আসবে একটু খেয়াল করো। সামেশনে তোমার এই 2 কেজি আর 4 কেজি দুটোই আসবে, অর্থাৎ 2 + 4 দুটোই হবে। কিন্তু এই ডিফারেন্সটা শুধুমাত্র কার জন্য অ্যাপ্লিকেবল এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এই ডিফারেন্সটা যখন তুমি করবা, তুমি কি করতা বলো তো? তুমি কিন্তু 4 - 2 করতা, তাই না? 4 - 2 করতা, তাই না? কিন্তু এখানে এই 2 কেজির আসলে কোনো ইম্প্যাক্ট আসলে এখানে নাই, অর্থাৎ এখানে 2টা লেখা যাবে না। 2 কেজির কোনো ইম্প্যাক্ট এখানে নাই। কেন ইম্প্যাক্ট নাই? কারণ এই M1 যেটা মানে 2 কেজি, তার জি কাজ করে আসলে কোথায় বলো? জি কাজ করে অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড, তাই না? জি কাজ করে কোথায়? ডাউনওয়ার্ড। কিন্তু খেয়াল করো এই M1টা কিন্তু মুভ করবে এই বরাবর, M1 এর কিন্তু অ্যাক্সেলারেশন হবে এই বরাবর। এই বরাবর অ্যাক্সেলারেশনে কিন্তু এই জি এর আসলে কোনো ইম্প্যাক্ট নাই। ওই জন্য অল্প টাইমে করার ক্ষেত্রে এই টেকনিকটা আমরা খাটাইতে পারি যে শুধুমাত্র সেই ম্যাচে আমি ক্যালকুলেট করব ডিফারেন্স বের করার সময় যে ম্যাচটা ভার্টিক্যালি আছে, যে ম্যাচটা হরাইজন্টালে নাই, যে ম্যাচটা অনলি ভার্টিক্যালে আছে। আগের প্রবলেম যখন সলভ করছি খেয়াল করো, আগে দুটাই কিন্তু ভার্টিক্যালি ছিল, কিন্তু এখন খেয়াল করো আমার M1টা কিন্তু ভার্টিক্যালে নাই, এই জন্য এখানে আর M1টাকে লিখি নেই, অর্থাৎ 2টাকে লিখি নেই। এখন এটা যে আসলেই ট্রু, এটা যে আসলেই সত্যি, সেটা আমি তোমাকে প্রুফ করে দেখাবো। তুমি যদি বড় করে সলভ করতা, আনসার আসলে একই আসতো। চলো, টেকনিকটা তো শিখলাম, এখন অ্যাকচুয়াল আনসারটা কেমনে বের করবো সেটা একটু দেখাই দিই। আচ্ছা, এটাকে আমি কি লিখছিলাম? M1 লিখছিলাম হচ্ছে 2 কেজি। আচ্ছা, 1 মিনিট, একটু এই লেখাটাকে আমরা একটু মুছে ফেলি এখান থেকে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে M1 যেটা আছে সেটা কোথায় কানেক্টেড? এই রূপের মাধ্যমে কানেক্টেড, তাহলে তার এখানে একটা টেনশন কাজ করবে, সেটা হচ্ছে টি। আর এই যে অবজেক্ট আছে M2, তার ডাউনওয়ার্ড একটা মোশন কাজ করবে, সেটা কাজ করবে M2G। আর আপওয়ার্ড একটা টেনশন কাজ করবে, সেটা কি বলতো? টি। সেটা কাজ করবে কত? টি। এখানেও একটা টেনশনই কাজ করবে, তার কারণ কি? এখানে একটা স্ট্রিংই আছে, দেখো একই স্ট্রিং এর সাথে দুটা কিন্তু কানেক্টেড, তাহলে টেনশন কিন্তু এখানে একটাই হবে। এখন তুমি যদি M2-র জন্য এখানে ফার্স্টে ক্যালকুলেশন করো, আমি কি লিখতে পারি দেখো, M2-র জন্য ফার্স্টে যদি ক্যালকুলেশন করি, তাহলে সামেশন অফ F = হবে M2A। তাহলে M2-র জন্য একটু দেখো, M2-র ক্ষেত্রে ডেফিনেটলি 4 কেজি যেটা, সেটা হেভি, তাহলে সেটা ডেফিনেটলি নিচের দিকে ফল করবে। ডাউনওয়ার্ড তার যদি অ্যাক্সেলারেশন হয়, তাহলে নিচের ফোর্সটা হবে প্লাস আর উপরের ফোর্সটা হবে মাইনাস, তাই না? তাহলে এখন কি লিখতে পারি? M2G - T = M2A। এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রাখো। এবার আমরা কোনটা করব? M1 এর জন্য করব। এখানে যে M1টা আছে, সে দেখো এই রাইট সাইড বরাবর মুভ করবে, তার মানে তার অ্যাক্সেলারেশন হবে রাইট সাইডে। মজার বিষয়, এই রাইট সাইডে অ্যাক্সেলারেশনে শুধুমাত্র একটা ফোর্সই আছে, সেটা হচ্ছে কি? টি। তাহলে যদি আমি এখানে লিখি যে সামেশন অফ F = M1A, এখানে কিন্তু মাইনাস করার মতো কেউ নাই, তার কারণ কি? এই টি এর অপোজিট ডিরেকশনে কিন্তু কেউ এখানে কাজ করে না, তাহলে শুধুমাত্র এখানে ফোর্স একটাই, সেটা হচ্ছে টি। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? T = M1A। এতটুকুই এখানে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখন নাম্বার 1 আর নাম্বার 2 একটু সলভ করে ফেলি। সলভ করলে দেখো লিখতে পারবো M2G - T + T = দূরে যদি তুমি কমন নাও, তাহলে লিখতে পারবা M1 + M2 ইন্টু হচ্ছে A। সো টি যদি বাদ যায়, এখান থেকে আমরা বের করতে পারবো, দেখো অ্যাক্সেলারেশন তখন কি আসবে? অ্যাক্সেলারেশন আসবে G × M2/M1 + M2। ভাইয়া যেটা বলছিল দেখো তো মিলে কিনা? তোমার এই শুধুমাত্র এখানে 4 আছে, 4টা আসলে কে দেখো তো? এই 4টা কিন্তু এখানে অনলি M2, 4টা কি অনলি M2। আর নিচে খেয়াল করো M1 M2 দুটাই আছে। ভাইয়া যেটা বলছিল সেটা কি মিলে? এই যে এটাই আসলে কিন্তু এই লাইন,
এটাই কিন্তু আসলে এই লাইন। মানে দেখছো কত সহজ, যেটা হরাইজন্টালি থাকবে ওটাকে লেখা লাগবে না, জাস্ট তুমি কোনটা লিখবা যেটা শুধুমাত্র ভার্টিক্যালি আছে। তো দিন শেষে দেখো সেটাই কিন্তু আনসার আমার আসবে। হ্যাঁ, বলো এই মজার জিনিসটা তোমরা বুঝলা কিনা? তার মানে আমরা কিন্তু আগে থেকেই গেস করতে পারি আসলে আনসার আসলে কেমন হবে। তাহলে একটু দেখি এখানে আনসারটা কত আসে, যে লাইনের পরের লাইনে কিন্তু এটা কত আসবে, 9.8 ইন্টু 4 ডিভাইড বাই হচ্ছে 6, তাহলে আনসার আসবে 6.533 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো বুঝলাম কিনা, বুঝতে পারছি কিনা বলো। এবং এই জিনিসটাও অ্যাকচুয়ালি মজার কিনা, যে আমরা খুবই সহজভাবে কিন্তু এই পার্টটা কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারতেছি। একদম কিন্তু খুবই মজার একটা কনসেপ্ট, যে দেখেই আমরা আনসার করতে পারতেছি। শুধুমাত্র কি করব, হরাইজন্টালি যে থাকবে তাকে আর আবার এখানে লেখা লাগবে না, অনলি ভার্টিক্যালটা আমরা এখানে লিখব। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার চলো, এখানে কিন্তু টেনশনটাও ক্যালকুলেট করতে বলছে, যে হোয়াট ইজ দ্য টেনশন অফ দ্য রোপ, এটাও ক্যালকুলেট করতে হবে। সেটা ক্যালকুলেট করার জন্য আমার ইজি হয়, আমি যদি নাম্বার 2 ইকুয়েশনটাকে নেই, তাহলে নাম্বার 2 ইকুয়েশনটা কি বলে, টি ইকুয়ালস টু m1a। তাহলে m1 কত আছে দেখো 2 কেজি, আর অ্যাক্সেলারেশন কত 6.533। তাহলে আনসার কত আসে একটু দেখো, 13.067 নিউটন। সো এটা আমাদের একটা আনসার। এটা হচ্ছে টেনশনের ভ্যালু, আর এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু। ঠিক আছে, দ্যাটস ইট। সো এই হচ্ছে তোমাদের জন্য আজকে আমাদের ক্লাস ছিল আর কি। একদম ইন ডেপথ জিনিসপত্রগুলো আমরা অ্যাকচুয়ালি একাডেমিক ক্লাসগুলোতে পড়ি, এবং আশা করি যে রিটোরেন্ট মেকানিক্সের কিছু বেসিক জিনিসপত্র হইলেও তোমার আজকে ইনশাল্লাহ কাজে লাগছে লেকচারটা দেখে। সো এতটুকুই হচ্ছে আমাদের পক্ষ থেকে ছিল। তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।